গল্প অপসরি, লেখায় মিম। বাড়ির ছাদে ফুল ভলিউমে হিন্দি গান বাজছে। গানের তালে টুকটাক কাজের ফাঁকে কোমর দুলিয়ে যাচ্ছে মাইশা। আর তার ছোটবেলার বান্ধবী নিপার গায়ে হলুদ। সম্পর্কের নাম বান্ধবী, অথচ মায়ের অনুভূতিগুলো যেন ঠিক আপন বোনের মতোই। ছোটবেলা থেকেই মাইশার সমস্ত হাসি কান্নার অনুভূতিগুলো জমা রাখার সিন্দুকটা হলো নিপা। প্রিয় মানুষটা পরের বাড়ি চলে যাবে। আগের মতন যখন তখন ফোন করা হবে না, যখন তখন বাসায় এসে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে না। এসব ভাবতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে মাইশার। তবুও হাসি মুখে হইচই করে বেড়াচ্ছে। পাশাপাশি বাসা হওয়া সত্ত্বেও 3 দিন আগে ব্যাগ গুছিয়ে নিপার বাসায় চলে এসেছে বিয়ের আগের শেষ দিনগুলো দুজনে একসঙ্গে কাটাবে বলে। খানিক বাদেই ছেলেপক্ষ আসবে নিপাকে হলুদ লাগাতে। নিপার বাবা এসে বলে গেল বরপক্ষ খুব কাছে আছে, এই বাড়ি পৌঁছে যাবে যখন তখন। বরপক্ষকে বরণ করে ডালাগুলো ঠিকঠাক আছে কিনা সেদিকটা একটু চোখ বুলিয়ে নিচ্ছে মাইশা। হঠাৎ পিঠের উপর কেউ একজন এসে সজল চর বসিয়ে দিল। এই চর মারা হাতটা মাইশার বহু বছরের পরিচিত। ছোট থেকে এই হাতে চর খেয়েই বড় হয়েছে, তাই চোখ বন্ধ থাকা অবস্থায় চর খেলেও মাইশা ফটফট বলতে পারে এই চরটা তার মায়ের হাতের। চেহারায় তীব্র বিতৃষ্ণা নিয়ে ঘাড় ফিরিয়ে মায়ের দিকে তাকালো সে। ভ্রু কুচকে মুন্নি বেগম তাকিয়ে আছেন তার মেয়ের দিকে। হাত উল্টিয়ে পিঠ ডলে নিচ্ছে মাইশা। বিরক্ত ভরা কণ্ঠে মাকে বলল, এসব কিন্তু ঠিক না আম্মু। যখন তখন চর কেন দাও? বড় হয়েছি না আমি? আমার একটা প্রেস্টিজ আছে তো নাকি? তোরও প্রেস্টিজ আছে, আমার নাই? ইজ্জত মারা কাজ কারবার কেন করস? আমি কি করলাম? ফকিন্নির মতন ঘুরতেছ কেন? সাজস নাই কেন? কে বললো সাজিনি? সাজলাম তো, জামদানি তো পড়লাম। গায়ে হলুদে কি কাতান পরে ঘুরবো? আমি তোরে সাজের কথা বলছি। সাজ সাজ, কাজলের টিপ পইরে চলে আসোস। ঠোঁটে একটু লিপস্টিক লাগাস নাই? চোখের আইশ্যাডো কই তোর? আইলাইনারও তো দেশ নাই। কানে ছোট জিনিস আর গলায় কি পাতলা একটা হার। তোরে আমি কোনো কিছু অভাব রাখছি? ফকিন্নির মতন ঘুরঘুর করস, মানুষ বলবো আমি তোরে কিছু কিনে দেই না। লিপস্টিক দেইনি কে বললো? নুট কালার দিয়েছি, এজন্য বোধ হয় বুঝতে পারছো না। রাখো তোর নুট ফুড। লিপস্টিক হইতে হবে লাল, খয়েরি, টকটকা গোলাপি। এইগুলো হইল গিয়ে সুন্দর কালার। খ্যাত লাগতেছে তোরে। যা নিচে যা, খয়েরি রঙের লিপস্টিক লাগায় আয়। মায়ের তীব্র বিরোধিতার মুখোমুখি মাইশা বেশ দ্বিধায় পড়ে গেল। এতখানি স্বাক্ষরে কেনা লিপস্টিকটা আজকে সবে লাগালো, অথচ মা কিনা এভাবে মুখের উপর বলে গেল এই লিপস্টিক মুছে কারো কিছু লাগাতে। খয়েরি লিপস্টিকে নিজেকে একবার কল্পনা করতেই চোখ ঝলসে আসছে মাইশার। কল্পনায় নিজেকে কি বিদঘুটে লাগছে। মায়ের দিকে অসহায় চোখে একবার তাকালো সে। মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কেন আম্মু কেন? কি আছে এই খয়েরি রঙে? এত কেন ভালোবাসো খয়েরিকে? মায়ের কুচকে থাকা ভ্রুজোড়ে দেখে মনের জানালায় উকি দেওয়া প্রশ্নগুলো আবারও মনের ঘরে লুকিয়ে যায়। মাকে আর জিজ্ঞেস করা হয় না। মায়ের একান্ত বাধ্য হতো লক্ষ্মী মেয়ে হয়ে মাথা নিচু করে বাসার উদ্দেশ্য পা বাড়াতেই বার সাধল তার বান্ধবী হিমু। হাত চেপে ধরে বলল, জলদি আঙুরের প্লেটটা ধর, বরপক্ষ উপরে আসছে, বরণ করতে হবে। হাফ ছেড়ে বাঁচো মাইশা। হিমুর হাত থেকে প্লেট নিয়ে দ্রুত পায়ে চলো সিঁড়ির দিকটাতে। নিজের চুলের খোপায় জড়ানো গাঁদা ফুলের মালাটা ঠিক করতে করতে মুন্নি বেগম বিড়বিড় করে বললেন, বয়স হইল 20, ভান ধরে 40। আমার মতন ফুরফুরা মনের মানুষের ঘরে এমন দাদি আম্মা কেমন জন্ম নেয় সেটাই আশ্চর্যের। ছাদের গেটের পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে নিপার বান্ধবী আর কাজেরা। কেউ ফুল ছিটাচ্ছে তো কেউ মিষ্টি ফল আচার বিলি করছে। টুথপিকে গেঁথে রাখা কালো আঙুরগুলো বন্টনের দায়িত্ব মাইশার কাঁধে। হাসি মুখে সবার হাতে এক পিস আঙুর ধরিয়ে দিচ্ছে সে। গায়ে হলুদের ডালা হাতে বরপক্ষের কোনো এক যুবক এসে দাঁড়ালো মাইশার মুখোমুখি। অন্য সবার মতো মাইশা তার দিকে আঙুর বাড়িয়ে দিতে যুবক খানিকটা এগিয়ে এসে হা করে দাঁড়িয়ে রইল। গোলাকৃতি সেই হা মাইশাকে জানান দিচ্ছে, অনুগ্রহপূর্বক নিজ হাতে আঙুরখানা আমার মুখের ভেতর পুরে দিন। মাইশার হাসিমাখা মুখটাতে আর হাসি নেই। খানিকটা অবাক হয়ে বোকা বোকা ভঙ্গিতে তাকিয়ে রইল যুবকের দিকে। ক্ষীণস্বরে বলল, আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। অন্য সবার মতো এটা আপনাকে হাতে নিতে হবে। কিভাবে নিব বলুন তো? আমার হাত দুটো তো ডালা ধরে রাখতে খুব ব্যস্ত। ডালাটা তো আপনি এক হাতে নিতে পারেন। এটা তো আর আহামরি ভারী জিনিস না যে আপনি এক হাতে ধরতে পারবেন না।
আমি বড্ড দুর্বল, গায়ে এত জোর নেই, তাই 2 হাতে ধরে রেখেছি। যুবকের দিকে ভালোভাবে লক্ষ্য করলো মাইশা। মানুষরা হাসছে, তার সমস্ত চেহারা জুড়েই হাসি খেলা করছে। অদ্ভুত হাসি, দুষ্টুমির হাসি। চোখ জোরে যেন কি এক ইঙ্গিত দিয়ে যাচ্ছে, অথচ সেই ইঙ্গিতে অর্থ বুঝে যাচ্ছে না। তড়িঘড়ি করে কৌতূহলী মনে লাগাম টেনে ধরল মাইশা। গম্ভীর হয়ে বলল, সোজা সাপটা বলে দিলেই তো হয় আপনি আমার হাতে খেতে যাচ্ছেন। বুঝিয়ে যেহেতু ফেলেছেন তাহলে কথা বাড়াচ্ছেন কেন? খাইয়ে দিলেই তো পারেন। খুব হন তাই না? খাওয়াবো না আমি, যান সামনে যান। আপনার পেছনে আরো লোক দাঁড়িয়ে আছে। ঢং আমি কোথায় করলাম? ঢং তো আপনি করছেন। কখন থেকে দাঁড়িয়ে আছি একটা আঙুর খাওয়ার জন্য, অথচ আপনি কথা পেঁচিয়ে যাচ্ছেন। মাইশা উত্তরে কিছু বলার আগেই যুবকের হাত জড়িয়ে ধরল নিপার উপন্যাস। খিরখির শব্দে হাসতে হাসতে মাইশার প্লেট থেকে আঙুর ঢুকিয়ে দিল মাইশার মুখে। বলল, আরে মাইশা, এটা আমাদের ফুফাতো ভাই হাসিব। সম্পর্কে তো তোমার বেয়াই হয়। বিয়েতে বেয়ে বেআইনদের মধ্যে একটু আটটু দুষ্টুমি না হলে কি চলে নাকি? একটা আঙুলি তো তোমার হাতে খেতে চাচ্ছে বেচারা। দাও, খাইয়ে দাও। হাসিবের দিকে আঙুর বাড়িয়ে দিতে স্টেজের দিকে হাঁটা ধরল সে। যেতে যেতে বলে গেল, আমি এত রিকোয়েস্ট করি কারো কাছ থেকে কিছু খাই না। তোমার আঙুর তুমিই খাও। আঙুর হাতে হাসিবের চলে যাওয়া দেখছে মাইশা। নাক কুচকে ভাবছে লোকটা এত অদ্ভুত কেন। কুসুম রঙা শাড়ি গায়ে জড়িয়ে ফুলের গয়না পরে স্টেজে বসে আছে নিপা। দেখে মনে হচ্ছে যেন একটা জীবন্ত পুতুল। একে একে সবাই এসে হলুদ লাগিয়ে যাচ্ছে নিপাকে। সামিয়ানার শেষের সারিতে মাইশা আর তার বান্ধবীরা বসে গল্প করছে, ফাঁকে ফাঁকে ছবি তুলছে। গল্পের এক ফাঁকে মাইশার পাশে চেয়ারটাতে টুক করে বসে পড়ল হাসিব। তার হাতে মিনি সাইজ 2 বোতল কোকাকোলা। এক বোতল মাইশার দিকে এগিয়ে হাসিব বলল, দেখো, তোমাকে আপনি টাপানি বলতে পারবো না। তুমি করেই বলি কেমন? নাও, কোক খাও। খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। পাশে বসা বান্ধবীদের দিকে একবার চোখ বুলিয়ে নিল সে। ওপাশ থেকে তাড়া দিল হাসিব। বলল, কি হলো? নাও, বোতলটা ধরো। আমি কোক খাই না। মিথ্যুক। তুমি ভাতের মতো কোক কিনতে থাকো সেই খবর আমি জানি। ভাওতাবাজি না করে কোকটা ধরো। আমি এখন খাবো না, আপনি রেখে দিন এটা। ম্যানারলেস। কেউ কিছু দিলে ফিরিয়ে দিতে হয় না। মুচকি হেসে সেটা নিয়ে থ্যাঙ্কস জানাতে হয়। বাসা থেকে এতটুকু ভদ্রতা শিখায়নি তোমাকে? মাইশা হতভম্ব হয়ে পড়ল। এভাবে কেন কথা বলছে? আশপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। কিছু গেস্ট আর বান্ধবীরা মাইশার দিকেই তাকিয়ে আছে। সবার সামনে অপরিচিত কেউ এসে এভাবে কখনো কথা শোনায়নি। কে এই লোক? পারিবারিক শিক্ষা দীক্ষা নিয়ে কথা কেন শোনাবে? রাগে লজ্জায় কান্না পাচ্ছে মাইশার। চোখে পানি ছলছল করছে তার। বোতল থেকে এক চুমুক কোক খেয়ে মুখ বাঁকিয়ে হাসি বলল, মা, তুমি তো দেখছি চিত্রনে। তেমন কিছু তো বললাম না, আর তুমি কি না কান্না জুড়ে দিলে? তোমার হবু বরের তো কপাল মন্দ। তোমার সঙ্গে একটু খায়েশ মিটিয়ে ঝগড়াও করতে পারবে না, কিছু বললেই ভ্যাভা করে কান্না করবে। ভীষণ রাগ চেপে গেলে কথা বলতে কষ্ট হয় মাইশার। গলার মাঝে এসে সব কথা আটকে যায়। রাগ নেমে আসা অব্দি অনবরত নাক টেনে কাঁদতে থাকে। আজও হাসিবকে কিছুই বলতে পারছে না সে। কান্নার বাঁধ ভেঙে যাবে যখন তখন। চোখের সীমানা পেরিয়ে দুগাল বেয়ে বইতে থাকবে গঙ্গা যমুনার পানি। হ্যাঁ, মা তো এভাবেই করে দেয়। তাকে কাঁদতে দেখলেই বলতে থাকে, ওই যে ছুটছে, গঙ্গা যমুনার পানি ছুটছে 2 চোখ দিয়ে। অজান্তে মায়ের সেই খোটা মনে পড়তেই অশ্রুবাদ ভেঙে গেল। নিজেকে সংবরণ করতে না পেরে কঠিন লজ্জার মুখোমুখি হয়ে পড়ল সে। আশপাশে বসা পরিচিত অপরিচিত সবাই তাকিয়ে দেখছে তাকে। চোখের সামনে নিজের মান সম্মানকে ধুলোয় মিশতে দেখে বুক ফেটে কান্না পাচ্ছে মাইশার। কয়েক মিনিট বিছানায় গড়াগড়ি খেয়ে হাউমাউ করে কাঁদা জরুরি, নয়তো বুকে ব্যথা হয়ে মৃত্যু হবে যে কোনো সময়। এক মুহূর্ত এখানে আর বসে থাকা চলবে না, এক্ষুনি বাসায় যেতে হবে। চেয়ার ছেড়ে তড়িঘড়ি করে সেখান থেকে পালাতে গিয়ে পায়ের সঙ্গে শাড়ির কুচি পেঁচিয়ে উপর হয়ে পড়তে যাচ্ছিল, তখনই হাসিবের হাত ধরে সামনে নিল মাইশাকে।
শব্দ করে হেসে উঠল হাসিব। বলল, ঠিক মতো দৌড়াতে পারো না দেখছি। উষ্ঠা খেয়ে পড়ার রোগ আছে তোমার। ঠোঁট উল্টিয়ে কাঁদতে শুরু করলো মাইশা। হাসিবের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে শাড়ির কুচির সামনে দৌড় দিল সিঁড়ির দিকে। চোখ ধরে যেন হাসিবকে নিঃশব্দ বলে গেল, আপনি কি নিষ্ঠুর। চেয়ারে বসে আইসফারের ঠান্ডা কোকের বোতলে চুমুক দিচ্ছে হাসিব। ওপাশে ঘাড় ফেরাতেই দেখতে পেল মাইশার বান্ধবীরা বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। ভ্রু নাচিয়ে হাসিব জিজ্ঞেস করল, কি রমণীরা, খেয়ে ফেলবে নাকি আমাকে? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাইশা হেঁচকি তুলে কাঁদছে। আয়নার সামনে দাঁড়িয়ে কাদা মাইশার পুরনো অভ্যেস। কাঁদতে কাঁদতে চোখ নাক কতটুকু ফুলে উঠল সেটা দেখতেই আয়নার সামনে দাঁড়িয়ে কারা। অজানা কারণে টুকটুকে লাল হয়ে ফুলে উঠে চোখ নাক দেখতে মাইশার ভীষণ ভালো লাগে। নিজেকে খুব আদরে লাগে দেখতে, তাই তো বাবা তাকে কাঁদতে দেখলে খুব আহ্লাদ করে। 2-4 লিটার কোকা-কোলা কিনে তার বিছানায় সাজিয়ে রাখে। তারপর মাথায় হাত বুলিয়ে বলে, যতক্ষণ না মন ভালো হচ্ছে ততক্ষণ তো কেঁদে থাক। বাবা আছে তো, শেষ হয়ে গেলে আবার কিনে আনবো। এসব ভাবতেই হঠাৎ মনে পড়লো বাবা কোথায়, তার কোকা-কোলার বোতল কোথায়। এক্ষুনি একটাবার ফ্রিজ চেক করা জরুরি। গাল মুছে তখনই তড়িঘড়ি করে বেরিয়ে এলো মাইশা। ডাইনিং রুমে আসতে ড্রয়িং রুম থেকে কথার আওয়াজ শুনতে পেল সে। কে কথা বলছে? বাসা তো কেউ নেই। হলুদের অনুষ্ঠান থেকে কেউ বাসায় আসার কথা না, তবে কে এলো? চোর। টেবিলের উপর থেকে কাঁচের প্লেট নিয়ে ড্রয়িং রুমের দিকে পা টিপে টিপে এগিয়ে গেল সে। পর্দার আড়াল থেকে ঘরের দিকে উকি দিতে দেখতে পেল মা বাবার সঙ্গে বসে দুজন মহিলা গল্প করছে। দেখে মনে হচ্ছে মা মেয়ে। মুখ জোরে চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে এই দুজনকে? আর মা বাবা কেন অনুষ্ঠান দেখে এখানে চলে এসেছে তাদের দুজনের সঙ্গে গল্প করতে? চোরের মতন দাঁড়িয়ে আছো কেন? চমকে গেল মাইশা। ঘাড় ফিরিয়ে দেখলো হাসিব পিছনে দাঁড়িয়ে, চেহারা কুঁচিয়ে এলো মাইশার। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার বাসায় কেন এসেছেন? ও, এটা তোমার বাসা? বাসা ভাড়া তুমি দাও? না, আমার বাবা দেয়। তাহলে তোমার বাসা কিভাবে হলো? এটা আঙ্কেলের বাসা। বাবার সবকিছু আমার। ভেতর থেকে মুন্নি বেগম ধমকে বললেন, মাইশা, ঝগড়া করে না, ভেতরে আসো, আন্টি এর আপুর সঙ্গে পরিচিত হও। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের দরজার এক কোণা দাঁড়ালো মাইশা। পাশ কাটিয়ে ঘরে ঢুকে বড় বোনের পাশে হাসিব বসে পড়ল। মাইশার বাবা হাফিজুর রহমান মেয়েকে ইশারায় তার পাশে এসে বসার জন্য ডাকলেন। প্লেট হাতে বাবার কাঁধ এসে পাশে এসে বসল সে। মুন্নি বেগম বললেন, উনি হাসিবের মা আর ও হাসিবের বড় বোন তমা। ঠোঁটের কোণে মিথ্যে হাসির রেখা টেনে মাইশা জিজ্ঞেস করল, ভালো আছেন আন্টি? ভালো আছেন আপু? আহ্লাদি স্বরে হাসিবের মা বলল, হ্যাঁ ভালো। বাবা, তুমি এতক্ষণ কাঁদছিলে? হাসিব উল্টাপাল্টা বলেছে তাই না? এতক্ষণে তাদের দুজনের এই বাসায় আসার উদ্দেশ্য স্পষ্ট হলো মাইশার কাছে। তারা নিশ্চয়ই তাদের ছেলের অপকর্মের জন্য লজ্জিত হয়ে এই বাসায় এসেছে মাইশাকে আদর করে কিছু সান্ত্বনা বাণী শোনাতে। সঙ্গে সঙ্গে সুযোগ লুফে নিল মাইশা। গা ঝেড়ে সোজা হয়ে বসলো, এক নিঃশ্বাসে বলতে লাগলো, আন্টি জানেন, আমাকে উনি ম্যানারলেস বলেছে। সবার সামনে বলেছে। আমি উনার কাছ থেকে কোক খাইনি, তাই সবার সামনে আমাকে অপমান করলো। এভাবে অপমান করলে আমার কান্না পাবে না বলুন? কাঁদবো না আমি? এজন্য আমাকে চিৎকার করে বলেছে। আবার বলে আমার ভবিষ্যৎ হারাবেন নাকি আমাকে বিয়ে করে শান্তি পাবে না। এভাবে কেউ কাউকে অপমান করে আপনি বলুন? আমি উনার ছোট বোনের মতো। উনার কি উচিত হয়েছে উনার ছোট বোনের সঙ্গে সবার সামনে এমন খারাপ আচরণ করা? মাথা নিচু করে বসে রইল হাসিব। হঠাৎ শব্দ করে তমা হেসে উঠল। হাসিবের পিঠে চাপড়ে বলল, ছি হাসিব, এভাবে অপমান করা ঠিক হয়নি। ছোট বোনকে এক্ষুনি সরি বল। আমার ছেলেটা খুব বাজে, এই কাজটা একদমই ভালো করেনি। তুমি তো খুব লক্ষ্মী মেয়ে। এত লক্ষ্মী মেয়েকে কি কেউ এভাবে কাঁদায়? বাসায় ফিরেই আমি ওর বিচার করব, ঠিক আছে? আবেগে ঠোঁট উল্টে আবারও কান্না পাচ্ছে মাইশার। লোকটার মা কি ভালো।
স্বেচ্ছায় নিজের ছেলের অপকর্ম শুনে গেল, আবার বিচারের আশ্বাসও দিয়ে গেল। কি আহ্লাদ করে কথা বলে মানুষটা! ইচ্ছে হচ্ছে ওই পাশের সোফাটায় গিয়ে মানুষটার গা ঘেঁষে বসে থাকতে। হাফিজ সাহেব মেয়ের কানে ফিসফিসিয়ে বললেন, মেহমানদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। সোফা ছেড়ে উঠে পড়ল মাইশা। রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবছে, ভদ্রমহিলাকে 1 কাপ চমৎকার চা অবশ্যই খাওয়াতে হবে। চায়ে আর এলাচি এর এক্সট্রা পাউডার মিল্ক যোগ করবে। চায়ের উপর বাদাম গুঁড়ে ছিটিয়ে পরিবেশন করবে। ধন্যবাদ হিসেবে এতটুকু তার পাওনা। আমার মেয়ে তো এখনো ছোট। দেখলেনই তো আপনি, আহামরি জ্ঞান বুদ্ধি এখনো হয়নি। হাসিব কি বলল না বলল, সে কান্নাকাটি করে চোখ মুখে ফুলিয়ে ফেলেছে। ছোটদের মতো আপনার কাছে বিচারও দিল। আমার এই মেয়ে কিভাবে সংসার করবে বলুন? স্বামীর হাতে গোপনে চিমটি কাটলেন মুন্নি বেগম। তার কথাবার্তায় মাথায় আগুন চড়ে যাচ্ছে। এত ভালো প্রস্তাব কি এভাবে না করে দেয় নাকি? আর চোখে হাফিজ সাহেবের দিকে তাকিয়ে রইল হাসিব। লোকটার চেহারা দেখে শুরুতেই বুঝে গিয়েছিল এই লোক বিয়েতে রাজি না। এখন তো স্পষ্ট না করেই দিচ্ছে, এই লোকটা কি জানে তার মেয়েকে মন দেওয়ার পর থেকে রাতে ঠিকঠাক মতো এই অসহায় ছেলেটা ঘুমাতে পারছে না। কি চায় এই লোকটা? না ঘুমিয়ে ঘুমিয়ে সে পাগল হয়ে যায়। ভাইয়ের দিকে তাকালো তমা। ছেলেটার মুখ শুকিয়ে যাচ্ছে লোকটার আপত্তি শুনে। বাবা মারা যাওয়ার পর থেকে ভাইকে ভীষণ যত্নে সে আর মা আগলে রেখে বড় করেছে। কোনো অপূর্ণতা রাখেনি জীবনে। মাইশাকে দেখার পর থেকে সর্বক্ষণ হাসি অস্থিরতায় ভুগছে, তার চোখ এড়ায়নি তোমার। আর সে হাত ধরে আবদার ধরল, আপু এই পরিটা আমার চাই, খুব জলদি চাই। আজ বিয়ের একটা বন্দোবস্ত কর, নয়তো আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দে। তাই আজ মাকে নিয়ে কথা বলতে চলে এলো মাইশাদের বাসায়। মেয়ের মায়ের হাবভাবে বোঝা যাচ্ছে উনি রাজি, কিন্তু বাবা তো জানিয়ে দিল এই ছোট মেয়েকে বিয়ে দিতে নারাজ। লোকটা অসম্মতি জানালে চলবে না, তাকে রাজি করাতেই হবে। নড়ে চড়ে বসলো তমা। একগাল এসে বলল, কি নিয়ে এত ভাবছেন আঙ্কেল? ওর মাঝে খানিকটা বাচ্চামি ভাব আছে, সেটা জানিয়ে আমরা বিয়ে করাতে চাচ্ছি। আমার মেয়ে সংসার করতে পারবে না মা, এতবার এখনো সে হয়নি। সোফা ছেড়ে উঠে মুন্নি বেগমের পাশে এসে বসলেন হাসিবের মা। তার হাত জোড়া মুঠো করে ধরে বললেন, আপা মেয়ে নিয়ে কিচ্ছু ভাববেন না, একদম নিরিবিলি সংসার আমার। মেয়ে বিয়ে দিয়েছি, ঘরে শুধু আমার ছেলে, আমি আর কাজের লোক। কোনো দায়িত্ব নেই মাইশার উপর। আমার মেয়েটাকে তো বিয়ে দিয়ে পরের বাড়ি দিয়ে দিলাম। আপনার মেয়েটাকে আমি তোমার জায়গায় বসাবো। সংসার করতে পারবে না বলছেন, সংসার করার দরকারও নেই। ও শুধু আমার বাসায় থাকবে, খাবে, পড়ালেখা করবে আর আমার ছেলের সঙ্গে ঘুরবে। তাকে দিয়ে তো আমি কাজ করাবো না। আমি আছি, কাজের লোক আছে, আমরাই সংসার দেখব। দরকার হয়তো আরো একজন লোক রাখবো। আমার ছেলেটা খুবই ভালো, একটু দুষ্ট, কিন্তু আপনার মেয়েকে খুব আদরে রাখবে। প্লিজ আপনারা আপত্তি করবেন না। খোঁজ খবর যা নিতে চান নিন। খোঁজ নেওয়ার পর আপনাদের অপছন্দ হবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। হাফিজ সাহেব মাথা চুলকাচ্ছে। মুন্নি বেগম কড়া চোখে তাকিয়ে আছে স্বামীর দিকে। ফোনে কথা বলার বাহানায় রুম থেকে বেরিয়ে এলো হাসিব। দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে দেখতে পেল মাইশা চুলার পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর কোমর দুলিয়ে যাচ্ছে। হেঁচড়ে টানে মাইশাকে দেয়ালে ঠেকিয়ে মুখ চেপে ধরলো হাসিব। মাইশার ডান কান মুচড়ে ধরে বলল, তুমি আমার ছোট বোনের মতন, তাই না? আমার ছোট বোন হওয়ার খুব শখ? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়া উচিত। জ্ঞান বুদ্ধি কিছু নেই। মানুষের চোখ দেখলেও বুঝে না কে তাকে নিয়ে কি স্বপ্ন দেখছে। বউ হও তুমি আমার, বউ। তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখি আমি। আর যদি কখনো এই কথা শুনেছি তো কান টেনে ছেড়ে ফেলবো বেয়াদব। আর তোমার বাবাকে বলবা হয় তোমাকে আমার কাছে বিয়ে দিতে, নয়তো আমার ঘুম ফিরিয়ে দিতে। খবরদার একদম চিৎকার করবা না, করলেই একদম ঘর থেকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, আজকে রাতেই করবো। হাসিব খান ফোন লাগিয়ে কথা বলার মিথ্যে মিথ্যে নাটক করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দেয়ালে গা ঠেকিয়ে এখনো দাঁড়িয়ে রইল মাইশা। থরথর করে কাঁপছে সে। তুমুল তর্ক চলছে হাফিজ মুন্নি দম্পতির মাঝে। খাটের দুই প্রান্তে বসে আছে দুজন। মেয়েকে বিয়ে দেওয়ার বিপক্ষে একের পর এক যুক্তি দাঁড় করিয়ে যাচ্ছে হাফিজ সাহেব। তবে মুন্নি বেগম সন্তুষ্ট হওয়ার মতো কোনো যুক্তি দাঁড় করাতে পারছে না।
বারবার তিনি একই লাইন ঘুরিয়ে ফিরে বলে যাচ্ছেন। মাইয়া যথেষ্ট বড় হয়েছে, আরো বড় করতে গেলে বুড়ি হয়ে যাবে, বুড়ি হওয়ার আগে বিদায় করো। মুন্নি বেগমের একই কথা শুনতে শুনতে বিরক্তি ধরে এলো হাফিজ সাহেবের। গলার স্বর খানিকটা উঁচিয়ে বলল, তেনা পেঁচাই না তো মুন্নি, এক গান গাইতেই আছো, ঠিকঠাক একটা যুক্তিও তো দেখাইতে পারলে না। আমার মাইয়ারে আমি 18 বছর ঘরে বসায় পালতে পারলে 36 বছর পালতে পারবো। কে আমার মাইয়ারে বুড়ি ডাকলো নাকি জোয়ান ডাকলো সেই সবে আমার কিছু আসে যায় না। তোমার এত আপত্তি থাকলে কেন তুলে দিয়ে বৈশা থাকো, আর নয়তো বাপের বাড়ি চলে যাও। আমি আমার মেয়েরে নিয়ে এইখানে থাকবো, আমাদের সঙ্গে থাকতেও হবে না। আমার মেয়েরে নিয়ে মানুষের সমালোচনা তোমার শুনতে হবে না। হাফিজ সাহেবের দিকে অনেকটা তেড়ে এগিয়ে আসলো মুন্নি বেগম। দাঁতে দাঁত চেপে বলল, যুক্তি লাগবো তোমার? যুক্তি খুঁজো। হ্যাঁ, তুমি যেই সব যুক্তি দেখাইছো ওইগুলো কি ঠিক ছিল? কি ঠিক ছিল না কও তো শুনি। আমারে বললাম এই ছোট, আমারে যখন দইরা নিয়ে বিয়ে করেছিল তখন আমার বয়স কত ছিল? 16 বছর ছিল। তখন মনে হয় নাই মুন্নি এখনো ছোট, পরে বিয়ে করা ঠিক হবে না? মায়ের জ্ঞান বুঝো হয় নাই বললাম। আমার হয়েছিল জ্ঞান বুদ্ধি, আমিও তো ছোটই ছিলাম। তবুও জোর কইরা বিয়ে করো না। তোমার সংসারে আইসা তোমার মায়ের গুথানি খাইয়ে জ্ঞান বুদ্ধি সব হয়েছে। তবুও তো তোমার মায়ের কপাল ভালো, হাসিবের মা খুব সরল মনের মানুষ। তোমার মায়ের মতন তো ব্রিটিশ না ওই মহিলা। ছেলের দোষ বাইর করলে এসে বেশি কথা বলে, তোমার মায়ে কি কম কথা বলে? ভাঙ্গা রেডিও তো সারাদিন বাজতেই থাকে। নিজের মায়ের ভাঙ্গা রেডিও বাজাইলে খুব সুন্দর, আর পরে ছেলে কথা বলে দোষ। আর কি বললা, ছেলে তোমার মায়েরই খুব বিরক্ত করবো। তুমি আমারে কম বিরক্ত করছো মাইশার বাপ? তোমার অত্যাচারে আব্বা আমার স্কুল বন্ধ করলো, বান্ধবীর বাড়ি যাওয়া বন্ধ করলো, খুব দরকার ছাড়া ঘরের উঠানে দাঁড়ানো বন্ধ করলো। তোমারে আমি জীবনে একটা ইশারা দেই না, এর তুমি পুরা এলাকা ছড়াইলে তোমার সঙ্গে আমার প্রেম। কত ভালো জায়গায় বিয়ে হইতো আমার। বিয়েগুলো সব তুমি ভাঙাইলে, তোমার আমার মিথ্যা প্রেমের গল্প শুনে। এরপর কি করলা? মারে নিয়ে হাসপাতাল থেকে আসার পথে আমারে উঠায় নিয়ে বিয়ে করলা। কম কাহিনী করছো তুমি। তুমি আবার এত ভালো ছেলেটার দোষ ধরো। তুমি নিজে কি? মুখ টিপে হাসছে হাফিজ সাহেব। প্রতিবার এভাবে হেসেই দুজনের মাঝে অদৃশ্য সাদা পতাকা টেনে ঝগড়া রীতি টানেন তিনি। লজ্জায় ছোট হয়ে আসা চোখ জোড়া দিয়ে মুগ্ধ চোখে তাকান স্ত্রীর দিকে। প্রায় তার স্ত্রী খোটা দেওয়ার ছলে সোনালী অতীতগুলো স্মরণ করিয়ে দেয়। লজ্জায় মাথা নুয়ে এলে অদ্ভুত ভালো লাগায় মনটা অবশ হয়ে আসে। চোখের সামনে উত্তরপাড়ার রাস্তা ধরে দুই বেনি ঝুলিয়ে ক্লান্ত চেহারা স্কুল ফেরত কিশোরী মুন্নি ভাসতে থাকে। নতুন করে মুন্নির জন্য প্রেম প্রেম লাগে। আহ্লাদি স্বরে হাফিজ সাহেব স্ত্রীকে বলল, কি যে করো না, রাত বিরাতে কেউ এইসব পুরানো ইতিহাস নাড়াচাড়া দেয়। আসো তো, আইসা ঘুমাও। বেশি রাত জাগলে তোমার চোখের নিচে কালি পড়ে যাবে। এইখানে আমি সম্বন্ধ পাকা করতে চাই। তুমি আমার ছেলের খোঁজ খবর এনে দিবা কিনা বলো? দিব দিব। সকাল তো হইতে দিবা। ইত্যাদি খোঁজ নিব কই? খাটের গায়ে পিঠ থেকে জোরসোর হয়ে ফ্লোরে বসে আছে মাইশা। তখন ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনা থেকে এখনো সে বেরিয়ে আসতে পারছে না। কয়েক সেকেন্ডের ঘোরটা কাটছে না, মনের মাঝে থেমে থেমে ঝড় বয়ে যাচ্ছে। মানুষটা কি কাছে চলে এসেছিল? তার নিঃশ্বাসের উত্তাপ গালে চোখে এসে মিশে যাচ্ছিল। রেগে লাল হয়ে যাওয়ার চোখগুলো যেন চিৎকার করে জানান দিচ্ছিল, তোকে এক্ষুনি লবণ মরিচ মেখে খেয়ে ফেলবো আমি। আর তার স্পর্শ, কেউ কি কখনো এভাবে তার ঠোঁট হাত চেপে ধরেছিল? না, ধরেনি তো। প্রথম, এই লোকটাই প্রথম ছুঁয়ে দিল তাকে। গায়ে কাটা দেয় অনুভূতি। তার গায়ের মাখা বডি স্প্রের ঘ্রাণটা এখনো নাকে লেগে আছে। ওই যে তখন কাছে এসেছিল, তখনই বোধ হয় সেই ঘ্রাণটা তার গায়ে মেখে গিয়েছে। কানে বারবার সে বউ ডাকটা, আজ রাতে ধরে নিয়ে বিয়ে করে ফেলবো লাইনটা সাইরেনের মতো বেজে যাচ্ছে। সব মিলিয়ে নিজেকে মদ খাওয়া মাতাল মনে হচ্ছে, কিংবা সাঁতার না জানা এক প্রাণী যে নাম না জানা এক অনুভূতির সমুদ্রে তলিয়ে যাচ্ছে। খাটের উপর মোবাইল বাজছে। অলস ভঙ্গিতে মাইশা হাত বাড়িয়ে ফোনের স্ক্রিনে দেখতে পেল অপরিচিত নাম্বার। অন্য সব দিনের মতো আর অপরিচিত নাম্বার দেখে মনে কৌতূহল জাগছে না।
ফোনের উপাসে কে হতে পারে সে নিয়ে কোনো প্রশ্নও যাচ্ছে না। নিজের ঘোর কাটিয়ে উঠতে ব্যস্ত সে। কলটা রিসিভ করতেই উপাস থেকে জড়িয়ে আসা কণ্ঠে শুনতে পেল, ঘুমানি এখনো? কে বলছেন? হাসিব। চুপ হয়ে রইল মাইশা। নামটা শুনেই মনের মাঝে চলতে থাকা ঝড়টা আরো বেগ পেল। এক মুহূর্তের জন্য বোধ হয় হৃদস্পন্দনটাই থেমে গিয়েছিল। হাসিব বলল, এই বেয়াদব, মানুষের ঘুম নিয়ে ছিনিমিনি খেলো কেন? আমার ঘুম কেড়ে নিয়ে আমাকে বড় ভাই কেন বানিয়ে দিলে? এটা তুমি কি বললে তখন? কেন বললে? তোমার বাবা কেন বললো তোমাকে এখন বিয়ে দিতে চায় না? আর তোমরা বাপ বেটি মিলে আমার কলিজায় কয়শো ফুটো করেছে সে খবর কি তোমরা জানো? মাইশার হাত পায়ে কাঁপুনি ধরেছে, চুলের গোড়ায় ঘাম জমছে, জিহ্বায় জোরতা লেগেছে। মনে হচ্ছে যেন ঠোঁটের সঙ্গে জিহ্বায় কেউ এসে পেরে গেঁথে দিয়ে গেছে। কোনো কিছু বলতে চেয়ে পারছে না বলতে। কিছু মুহূর্ত চুপচাপ কেটে গেল। মাইশার সারা শব্দ না পেয়ে হতাশ হয়ে হেসে বলল, তোমার ঘরের ফ্যানের শব্দ আমাকে কেন শোনাচ্ছ? আমি তো ফ্যানের শব্দ শুনতে কল করিনি, করেছি একটুখানি তোমার কণ্ঠস্বর শোনার জন্য। ঘুমাতে পারি না আমি মাইশা। আমার মতো ঘুমকাতুর মানুষ 1.5 মাস ধরে ঠিক মতো ঘুমায় না। এর জন্য তুমি দায়ী। তুমি তুমি তোমার কাছে আমার ঘুম আটকে আছে। কি অসহায় আমি তোমার কাছে ভেবে দেখো তো একটু। এতদিন একটু আটকে যাও ঘুমাতে পারতাম, আজ থেকে তাও হবে না। বাপ বেটি মিলে আমার বাকি ঘুমটা খেয়ে নিলে। আমি যদি বুকে ব্যথা হয়ে মারা যাই তাহলে তার দায় থাকবে তোমাদের বাপ বেটির। তোমরা খুনি। বন্ধুদের বলে যাবো আমি মারা যাওয়ার পর পুরো শহরের দেয়ালে দেয়ালে তোমাদের ছবি পোস্টার করে টেনিয়ে দিতে। ছবির নিচে লেখা থাকবে এরা দুইজন খুনি, এই শহরের নিরীহ এক প্রেমিককে বাপ বেটি মিলে খুন করেছে। এখনো নীরব মাইশা। আরো কিছু মুহূর্ত কেটে যায় এপাশ ওপাশের নীরবতায়। খানিক বাদে আহ্লাদি হয়ে হাসিব বলল, আমার কাছে আসো না প্লিজ। চোখু ধরে 2-4টা চুমু খেয়ে যাও। আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। আমি ঘুমাতে চাই মাইশা, একটা লম্বা ঘুম দিতে চাই। দীর্ঘ নির্ঘুম রাত কাটিয়ে এখনো খাটের কোণে বিধ্বস্ত অবস্থায় বসে রইল মাইশা। কে এই মানুষটা? সুন্দর সরল জীবনটা এসে হঠাৎ ঝড়ো হাওয়া হয়ে এলো আর তাকে লন্ডভন্ড করে দিল। নিজেকে যে গুছিয়ে নিতে পারছে না সে, নাকি স্বেচ্ছায় উচালো হয়ে আছে? প্রশ্নের উত্তর খুঁজে পায় না মাইশা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার গ্রিল গুলে মিষ্টি রোদেরা ঘরের ফার্নিচার দেয়ালে নিজেদের জায়গা দখলে নিচ্ছে। ঘাড় ফিরিয়ে জানালার দিকে তাকাতে চোখ পড়ল জানালার পাশে টেবিলটাতে। বইগুলো দেখতে না দেখতেই মুহূর্তেই ঘর কেটে গেল মাইশার। গায়ে ঝেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো সে। ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে সে নিজেকে আবিষ্কার করলো বিধ্বস্ত রূপে। একাতে চোখের নিচটা কাছে দেখাচ্ছে, চেহারার উজ্জ্বলতা হারিয়ে অসুস্থ রোগী দেখাচ্ছে। কার জন্য হলো এমন হাল? কিসের জন্য হলো? কে সে? কে কে? আপন কেউ? প্রেমিক? বন্ধু? যুগ যুগ ধরে পরিচয়? মায়ের সম্পর্ক? কোন দিক থেকেই হাসিবের সঙ্গে নিজের সম্পর্ক মিলিয়ে পায় না মাইশা। তাহলে কেন এই লোকটাকে নিয়ে এত ভাবছে? মাত্র কয়েক সেকেন্ডের একটা ঘটনা আর কয়েক মিনিটের ফোনালাপি বাস্তব থেকে কয়েক সময় দূরে ছিটকে আবেগে ভেসে যাচ্ছিল সে। ভাবতেই তার চোখ ছোট হয়ে চেহারা কুচকে আসে বিরক্তিতে। একটা খারাপ লোকের জন্য গোটা রাতটা বরবাদ করে দিল। নিপার সঙ্গে নেচে গিয়ে রাতটা কাটানোর কথা ছিল। এই রাতে কত কি করবে ভেবে রেখেছিল, সব শেষ। সব। দেয়ালে মাথার ফুকে ফাটাতে ইচ্ছে হচ্ছে মাইশার। মনে মনে অজস্র গালি ছুড়ে দিচ্ছে সেই লোকটার দিকে। গতরাতে লোকটা বারবার কল করেছিল বলে ফোনের সুইচটা অফ করে দিল। নিপা নিশ্চয়ই কল করেছিল তাকে খুঁজতে। ফোনের সুইচ অফ পেয়ে রাগও করেছে হয়তো। রাগ করে কি উচিত না? অবশ্যই উচিত। তড়িঘড়ি করে ফোনের সুইচ অন করে নিপার নাম্বারে ডায়াল করতে গিয়ে থেমে গেল মাইশা। গতরাতে মেয়েটা দেরিতে ঘুমিয়েছে নিশ্চয়ই। এই ভোরে থেকে কল করে ঘুম না ভাঙানোই ঠিক হবে। নিজের এই বিধ্বস্ত চেহারারও একটা গতি করা জরুরি। দুপুরে বিয়ের অনুষ্ঠান, সেখানে কি এই মরা চেহারা নিয়ে যাবে? অসম্ভব। আপাতত 4-5 ঘন্টার ঘুম ভীষণ জরুরি। এতে বিধ্বস্ত চেহারাটা ক্ষতি সামনে খানিকটা উঠে আসতে পারবে।
বাদ বাকিটা না হয় মায়ের হাতে স্পেশাল উপটার মেখে উদ্ধার করা যাবে। গোতাতে খোপা বন্দি চুলগুলো মেলে বিছানায় গায়ে দিল মাইশা। কোলবালিশ রেখে আঁকড়ে ধরে চোখ বুঝল সে। সকাল 8টা। চায়ের কাপে চুমুক দিয়ে পেপারে মন দিলেন হাফিজ সাহেব। গভীর মনোযোগে গাজীপুরের স্ত্রীর হাতে স্বামী খুন নামক শিরোনামের মূল খবরটি পড়ছেন তিনি। খবরের যত গভীরে তিনি যাচ্ছেন ততই তার ভ্রু কুচকে আসছে। খুনি স্ত্রীকে কি শাস্তি দেওয়া হলো সে লাইন পড়ার আগেই মুন্নি বেগম সমেরে পেপারটা নিজ হাতে নিয়ে নিল। বিরস বদনে স্ত্রীর দিকে তাকালো হাফিজ সাহেব। মুন্নি বেগমকে খুব চিন্তিত দেখাচ্ছে। সকাল সকাল স্ত্রীর এমন অন্ধকার হয়ে আসা চেহারা দেখা তার খুবই অপ্রিয়। ঘুম থেকে উঠে যেদিন মুন্নি বেগমের এমন চেহারার মুখোমুখি হতে হয় সেদিন গোটা দিনটাই অকারণে তার শরীর ম্যাজ ম্যাজ করতে থাকে। সকালবেলা স্ত্রীর চেহারা হতে হবে একদম ফকফকা উজ্জ্বল। যেদিন সকালে মুন্নি বেগমের চেহারা জলজল করতে থাকে সেদিন হাফিজ সাহেবের মনটাও ফুরফুরে থাকে। সবকিছুতেই প্রেম প্রেম লাগে। দু চোখে যা কিছু দৃষ্টিগোচর হয় অকারণে সবকিছু ভালো লাগে। চোখের সামনে কেউ থুতু ফেললেও দৃষ্টিকটু লাগে না। স্ত্রীর এমন চেহারায় খানিকটা বিরক্ত হলেও প্রকাশ করলেন না তিনি। আহ্লাদি ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মন খারাপ? ঢং করবে না। সব জানো তুমি? কি জানি? মাইশারে নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? সারা রাত তো তোমারই সঙ্গে নিয়ে ঘুমাইছিলাম। ঘুমায় কি মানুষ চিন্তা করতে পারে? ঘুম থেকে উঠছো 1 ঘন্টা হয়ে গেল। মাত্র 1 ঘন্টা হয়েছে। সময় তো আছে এখনো। কই সময় আছে? ছেলের বোন জামাইয়ের কাছে চলে যাবে শুনো নাই? 10 দিন পরে তার ফ্লাইট। এর মধ্যে কাবিন সারতে হবে। আমার একটাই মাইয়া, এত তাড়াহুড়ো করার কি দরকার শুনি? ঠান্ডা মাথায় ভাবতে তো দিবা নাকি? ওর ভাই স্কুল থেকে ছুটি নেওয়ারও একটা ব্যাপার আছে। একটাই বোন আছে মিতুলের। ওর ফালায় কি মেয়ে বিয়ে দিব আমি? মিতুলরে আমি নিজে গিয়ে নিয়ে আসবো হোস্টেল থেকে। আর খোঁজ নিতে কি 100 দিন লেগে নাকি? তুমি আর কি খোঁজ নিবা? তুমি এত অস্থির কেন হয়েছ? ছেলেটারে আমার খুব ভালো লাগছে। আমার একটুও ভাল লেগে নাই। ও আমার মায়েরই সবার সামনে কান্দাইছে। এই ছেলে আমার মায়ের জ্বালায় কলিজা পোড়াইয়া দিবে। হ্যাঁ, নিজে জানি আমার কলিজায় ঠান্ডা পানি ঢালছে। তুমি কি করছো? হ্যাঁ, তোমার কারণে আমার পুরো গোষ্ঠীর লোক মানুষের কাছে মুখ দেখাতে পারে নাই। পুরো 2 মাস একটা অন্ধকার ঘরে তালা মাইরা ফালাইয়া রাখছিল। মাইশা পেটে আসার পর আমারে ওই ঘর থেকে বার কইরা তোমার বাড়ি নিছো। তোমার ব্রিটিশ মা আমারে। ধুর, থামো তো। পান থেকে চুন কষলে ইতিহাস নাড়াচাড়া দিয়ে আমারে শরম দিতে থাকো। এইটা কিছু হইল? যাও যাও, খোঁজ নিব আমি। হুদাই সকাল সকাল মুখ বেজার কইরা ঘুরল না তো। কোমরে হাত রেখে স্বামীর দিকে চোখ ছোট করে তাকিয়ে রইল মুন্নি বেগম। ঘোরতর সন্দেহ লাগছে লোকটাকে। ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে এই লোকটা খোঁজ খবর না নিয়ে এসে বলবে খোঁজ নিয়েছি, ছেলে ভালো না, বিয়ে ক্যান্সেল। বাসার কলিং বেল বাজছে। স্বামীকে নিয়ে হিসেব কষতে কষতে মুন্নি বেগম দরজা খুললেন। বাইরে নিপা দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, ও মা, তুই এত সকালে? তোমার মেয়ে কই? ঘুমায়। ও এটা কি করলো? গত রাতে কোথায় ছিল? আসেনি কেন আমার ওখানে? ভিতরে আয়। নিজেই ডাইকা জিজ্ঞেস কর। বাসায় ঢুকে সোজা মাইশার ঘরে চলে গেল নিপা। মাইশার কাঁধে চেপে ধরে সজোরে ধাক্কা দিয়ে যাচ্ছে সে। চিৎকার করে ডেকে বলছে, মাইশা, উঠো ঘুম থেকে। উঠ। হুড়মুড়িয়ে মাইশা শোয়া থেকে উঠে বসলো। ভীতু চোখে তাকিয়ে রইল নিপার দিকে। তার হাতে চিমটি কেটে নিপা বলল, চলে আসলি কেন গতকাল? গেস্টরা চলে যাওয়ার পর কল করলাম, ফোনটা সুইচ অফ করে রেখেছিস। অন্য কারোর সঙ্গে ঝগড়া করে আমার অনুষ্ঠান ফেলে কেন চলে আসলি? আমি কি করেছি? মাইশা মাথায় নিচু করে ফেলল। অভিযোগের স্বরে বলল, আমাকে খুব অপমান করেছে। হাসিব ভাই তোকে অপমান কেন করবে? বিশ্বাস করিস না তুই? হিমু আর মৌ জিজ্ঞেস করিস। শুনেছি আমি। যে তোকে ভালোবাসে সে তোকে অপমান কেন করবে? উনি তোর সঙ্গে মজা করছিল। উনি আমাকে বিয়ে করতে চায় সেটা জানিস তুই? হ্যাঁ, সেই কবে থেকেই তো।
তোকে যেদিন প্রথম দেখলো তারপর দিন ভোরেই আমাকে কল করে তোর আর তোর ফ্যামিলি সম্পর্কে জানলো। ওনার মা এসেছিল সপ্তাহ 2 আগে আমার শাশুড়ির সঙ্গে আমাদের বাসায়। তোর সম্পর্কে জানতেই এসেছিল আমার মা বাবার কাছে। তোর বাসার মানুষরা জানে? হ্যাঁ। আমাকে বলিসনি কেন নিপা? আন্টি না করেছিল। বলেছিল ও বাসা থেকে প্রস্তাব দেওয়ার পর জানাবে। তাছাড়া হাসিব ভাইয়াও এখনই বিয়ে করতে চায়নি। মাস 6 সময় নিবে বলেছিল। আম্মুও জানে? হ্যাঁ জানে তো। আন্টির কথায় যা বুঝলাম উনিও রাজি। ভাইকে দিয়ে খোঁজ খবর নিয়েছিল টুকটাক। বলেছিল প্রস্তাব আসলে আঙ্কেলকে দিয়ে পুরো খোঁজ নিবে। তোরা সবাই জানিস আর আমি জানি না? আম্মু না করেছে তো কি হয়েছে? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। পেটের নাড়ি ভুড়ির চিপায় চিপায় লুকিয়ে রাখা খবরও তোকে সব আমি গড়গড় করে বলে দেই। আর সেই তুই কিনা আমার কাছে এই কথাগুলো আড়াল করলি? মেয়ের ঘরে এসে কোমরে হাত রেখে দাঁড়ালো মুন্নি বেগম। ঝাঝালো স্বরে বলল, লুকাইছে। আমি বলছি লুকাইতে, তাই লুকাইছে। এখন কি তুই ওর সঙ্গে ঝগড়া করবি? হ্যাঁ করব। ওর আজকে বিয়ে। কোনো ঝগড়া নেই ওর সঙ্গে। বিয়ের বউ নিজের ঘর রেখে চলে আসছে তোরে দেখতে, আর তুই ওর সঙ্গে ঝগড়া করতে চাস? দাদির মতো ব্রিটিশ হয়েছে একটা। এই ব্রিটিশে আমি কই বিয়ে দিব রে নিপা? যেইখানে যায় ওইখানেই ঝগড়া বাঁধায়। আমি কই ঝগড়া বাঁধেছি আম্মু? এই এই খবরদার। খবরদার কইতেছি, এই সকাল সকাল চোখ দিয়ে গঙ্গা যমুনা ছুটাইবি না। তোরে আমি কঠিন কিছু বলি নাই যে কান্না দিবি। আন্টি, বেচারির মন খারাপ। প্লিজ এত কড়া কথা বলো না তো। দেখ না নিপা, কেমন মিলিটারির মতো কোমরে হাত রেখে দাঁড়িয়েছে আমাকে বকা দেওয়ার জন্য। আমি মিলিটারি। বাড়াবাড়ি করবি তো আমার পার্সোনাল অস্ত্র দিয়ে তোরে পিটামো। তোমার আবার কিসের অস্ত্র আন্টি? কি আবার? আমার ডাইল ফুট নিয়ে আছে না? ছোটবেলায় ওরে যেইভাবে পিটাইতাম ওইভাবে পিটানি দিমু। সজরে হেসে উঠল নিপা। নিজের শরীরের তাল সামলাতে না পেরে হাসতে হাসতে পড়ে গেল মাইশার উপর। নিপাকে এক ধাক্কায় নিজের গায়ের উপর থেকে সরিয়ে খাটে ফেলে দিল মাইশা। রেগে গিয়ে মাকে বলল, ওই লোকটা আমাকে অপমান করেছে আম্মু। সবার সামনে আমাকে অভদ্র বলেছে। তুই তো অভদ্রই। আম্মু, ম্যামে করবি না তো? ভোরে নিপার মা ফোন করছিল। মুরগির গিলা কলিজা গলার ঠ্যাং এগুলা মিক্স হয়ে খিচুড়ি রান্না হয়েছে ওর বাসায়। আমাদের সবাইরে যাইতে বলছে। কাপড় পাল্টায় আনে। নিপার সঙ্গে গিয়ে নাস্তা কর। আমি আর তোর আব্বু আধা ঘন্টা পরে যাব। পুরো কমিউনিটি সেন্টার জুড়ে মানুষ গিয়ে গিয়ে করছে। বর পক্ষ আর কনের পক্ষ মিলে 1000 খানেক লোক তো হবেই। এত শত লোকের মাঝে না চাইতেও মাইশার চোখ বারবার হাসিবের দিকে চলে যাচ্ছে। প্যারেন্টদের সঙ্গে তার খুনসুটি চলছে, সেলফি তুলছে। মাইশার দিকে আর তার নজর নেই। একবারের জন্য তার দিকে তাকাতে দেখেনি মাইশা। আর কয়েকজন সুন্দরী ললনা ঘিরে রেখেছে তাকে। হয়তো ললনাদের রূপের ঝলকে অন্ধ হয়ে দেখে আর চোখে পড়ছে না। মনে মনে হাসলো মাইশা। ললনাদের রূপে ঝলসে যাক লোকটার চোখ। ওই চোখে মাইশাকে আর না দেখুক। অন্য কারো স্বপ্নে এসে বিভোর হয়ে যায়। মাইশার দুপাশে হিমু আর জ্যোতি এসে বসলো। হিমু বলল, উনি দেখতে কিন্তু বেশ। শুনেছি ভালো জব করে। তো আমি কি করব? বলছিলেন যে ওনাকে নিয়ে ভাবতে পারিস। কেন ভাববো? তোর পছন্দ না? মোটেই না। জ্যোতি মুখ টিপে হেসে বলল, আমার আর হিমুর দারুণ লেগেছে। তুই বিয়ে না করলে আমরা করে নেই। তোদের পছন্দ হলে করতে পারিস, তবে লোকটা ভালো না। গতকাল তোর সঙ্গে দুষ্টুমি করেছে। এটাকে তুই অপমান ভেবে নিলি। এইটা অপমানই ছিল। ওনার বোনকে দেখলাম তার হাজবেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ। ওনার মাকেও দেখলাম এসে কথা বলছে তোর মা বাবার সঙ্গে। হ্যাঁ। আমার সঙ্গেও কথা বলে গেল কিছুক্ষণ। ওনারা তোকে ছেলের বউ বানানোর প্রস্তুতি নিচ্ছে। নিপার কাছে যতটুকু শুনলাম মনে হলো এখানে বিয়ে করলে মন্দ হবে না, সুখে থাকবি। করবো না বিয়ে? বিয়ের কথা ভাবলেই গা গুলিয়ে উঠে। মুখ চেপে হেসে উঠল হিমু আর জ্যোতি। মাইশার কাছে এসে ফিসফিসিয়ে হিমু বলল, গা গুলায় কেন? লিপ কিসের কথা ভেবে? কিসের লিপ কিস? একদলা থুতু একজন আরেকজনের মুখের ভিতর ঢুকিয়ে দেয়, এটাকে লোকজন নাম দিল লিপ কিস।
মুখের ভিতর থুতু ঢুকিয়ে দেয়া চুমু হয় কিভাবে? ভাবতেই তো বমি আসে। বিয়ের পর বর চাইবে আমার সঙ্গে থুতু আদান প্রদান করতে, আমি তো এইসব নোংরামি করতে পারবো না। বাধা দিব অবশ্যই, তখন তো ঝগড়া হবে। ঝগড়া হতে হতে ডিভোর্সের দিকে মোড় নিবে। উকিল যখন আমাকে জিজ্ঞেস করবে ডিভোর্স কেন দিতে চাচ্ছি, তখন কি বলবো আমি? সবার সামনে কি এসব বলা যায়? লজ্জা না বল? খাবারের পর্ব শুরু হয়েছে। সেন্টারের একপাশে বড় গোল টেবিলগুলোতে খাবার পরিবেশন করা হচ্ছে। মুন্নি হাফিজ দম্পতি মাঝের সারির একটি টেবিলে বসেছে নিজেদের খাবার সেরে নিতে। মুন্নি বেগমের পাশেই বসেছে হাসিবের মা বোন আর দুলাভাই। অনুষ্ঠানে আসার পর থেকে হাসিবের মা মুন্নি বেগমের পেছনে পড়ে আছেন। ছেলের জন্য তাদের মেয়েটা তার চাইই চাই। সম্ভব হলে হয়তো আজ মেয়ের মা বাবাকে কলিজার ভেতর ঢুকিয়ে আর তার আত্মীয় বানিয়ে নিতেন। হাফিজ সাহেবের পাশে চেয়ারটা ফাঁকা দেখতে পেয়ে দৌড়ে এসে বসে পড়লো হাসিব। খাবার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হবু শ্বশুরের সঙ্গে কথা বলা যাবে, এই সুযোগটা এসে খুঁজছিল অনেকক্ষণ যাবৎ। দৌড়ে এসে হাসিবকে নিজের পাশে বসতে দেখে মুখ টিপে হাসলো হাফিজ সাহেব। স্ত্রীর কানে ফিসফিসিয়ে বলল, ছেলে আমারে পটাইতে আসে মুন্নি, বেশি বুঝো তুমি। আমিও একদিন এই পরিস্থিতি পার করে আসি। আমার চেয়ে ভালোকে বুঝে। আঙ্কেল আপনাকে রোস্টেড কোন পিসটা দিব? লেগ পিস পছন্দ করেন? দিব। সোজা হয়ে বসলো হাফিজ সাহেব। রোস্টেড ডিশ হাতে নিয়ে হাসিব তার দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। মুচকি এসে বলল হাফিজ সাহেব উত্তর দিল, দাও, আমি সব পিসি খাই। আমি এত বাছাবাছি করি না। আলু বোখারের চাটনি দিব? দাও, এক পাশে একটু করে। হাফিজ সাহেবের প্লেটে রোস্টের চাটনি তুলে দিয়ে চুপ করে বসে রইল হাসিব। হাফিজ সাহেব জিজ্ঞেস করল, তুমি নিচ্ছ না যে? আমি পরে খাবো। বসেছ যেহেতু খেয়ে নাও। আমি খেতে বসিনি, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। কি কথা? আমাকে আপনার পছন্দ হয়নি আঙ্কেল? দেখো, পছন্দ অপছন্দের ব্যাপারটা পরে আসবে। আসল কথা হচ্ছে আমার মেয়ে হাতে পায়ে লম্বা হয়েছে, ও এখনো বিয়ের উপযুক্ত হয়নি। মাইশা অনেক কিছু বুঝে না। এখন হয়তো তোমার ভালো লাগছে, কিন্তু বিয়ের পর আর ভালো নাও লাগতে পারে। না লাগার সম্ভাবনাই বেশি। পরবর্তীতে তুমি কষ্ট পাবে, আমার মেয়েও পাবে। তোমাদের কষ্ট দেখে আমরা কষ্ট পাবো। মাইশাকে আমি জানি আঙ্কেল, ভালোভাবেই জানি। দরকার নেই আমার এত ম্যাচিউরড মেয়ের। বাচ্চা মেয়ে আমার পছন্দ। পুতুলের মতন যত্ন করে রাখবো আপনার মেয়েকে। ও অনেক ভালো থাকবে আমার কাছে। ওকে অনেক ভালোবাসি। কতটুকু বাসি সেটা যদি মেপে দেখাতে বলেন তো বলবো আমার চোখের নিচে তাকান। কালো দাগ পড়ে গেছে আপনার মেয়ের জন্য না ঘুমিয়ে। আপাতত ভালোবাসার প্রমাণ এই কালো দাগগুলো ছাড়া আর কিছু আপনাকে দেখাতে পারবো না। মেয়ের বাবাকে এসব বলছো, তোমার লজ্জা লাগছে না? না, লাগছে না। বিয়ে তো করতে যাচ্ছি। বিয়ে করতে চাওয়া কি খারাপ? কাউকে ভালোবাসা কি খারাপ? এসব বলে লাভ হবে না। আমি আমার মেয়ে এখন বিয়ে দিব না। আমার মেয়ে মাত্র 18 শেষ করে 19-এ পা রাখলো। যাক, আরো 8-10 বছর, এরপর বিয়ে দিব। এত বছর কি আপনি আমাকে অপেক্ষা করতে বলছেন? আমি বললাম আর কি। এখন তুমি অপেক্ষা করবে কি করবে না সেটা তোমার খুশি। তবে তুমি অপেক্ষা করলেই আমার মেয়েকে পেয়ে যাবে, তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। আর 10 বছরে যদি তোমার মাথায় চুল ঝরে টাক পড়ে যায় কিংবা ভুঁড়ি বেড়ে যায়, তো আমি কখনো তোমার সঙ্গে মেয়ে বিয়ে দিব না। আর মাইশার পছন্দেরও একটা ব্যাপার আছে। ওর যদি অন্য কাউকে পছন্দ হয় তো তার সঙ্গেই বিয়ে দিব। যন্ত্রণা দিয়ে মেরে ফেলবেন আমাকে? তুমি মরে গেলে আমি কি করতে পারি? হাসিবের মাথায় রক্ত চড়ে যাচ্ছে। চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে হচ্ছে, হে যুব সমাজ, প্রেমে পড়ার আগে অবশ্যই মেয়ের বাবাকে জেনে নিও। বাবার বেশি শত শত খুনিরা ঘুরে ফিরে বেড়ায় এই শহরে। চোয়াল শক্ত হয়ে আসছে হাসিবের। সে আরো কিছুটা হাফিজ সাহেবের কাছাকাছি এসে বসলো। বলল, ঘুম যেহেতু আমার হারিয়েছে, ফিরিয়ে আনার বন্দোবস্ত তো আমারই করতে হবে, তাই না? আপনার মেয়েকে বিয়ে করার অনেক পথ আছে। সবচেয়ে সুন্দর পথটা ধরে এগোতে চেয়েছিলাম। কারো যদি তাতে আপত্তি থাকে তো আর কি করা। আমি না হয় আমার মতন করে অন্য পথে হাঁটবো। এরপর যদি কারো চোখের ঘুম উড়ে যায় তো আমারও কিছু করার থাকবে না। চেয়ার ছেড়ে উঠে গেল হাসিব। নিচু স্বরে বলতে থাকা দুপক্ষের কথাগুলো দুজনের মাঝেই সীমাবদ্ধ রইল। কেউ শুনল না সেই কথোপকথন।
কমিউনিটি সেন্টারের দরজা ঠেলে বেরিয়ে আসতেই হাসিব দেখলো মাইশা বাইরে এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে মাইশাকে টানতে টানতে নিয়ে গেল অন্ধকার প্রাসাদে। মাইশার খোপার ফুলগুলো টেনে ছিঁড়ছে হাসিব। দাঁতে দাঁত চেপে বলল, কিচ্ছু ভাল লাগে না আমার, কিচ্ছু না। কি করো এসব? হ্যাঁ, পরি সেজে বারবার আমার সামনে কেন আসো? তোমার দিকে তাকাতে পারছি না আমি, তাকালেই বুকে ব্যথা করে। বুকের এই ব্যথাকে ভালো করবে মাইশা? আমার কাছে ধরাতে দাও না, দূর থেকে যন্ত্রণা কেন দাও? তুমি এক্ষুনি বাসায় ফিরে যাবে। এক্ষুনি মানে এক্ষুনি, নয়তো আমাকে জড়িয়ে ধরে বুকের ব্যথা ভালো করে দাও। দুহাত চেপে মুখ ঢেকে রেখেছে মাইশা। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার, গতকালের মতো আবারও কাঁপছে সে। হৃদস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ। কাঁপতে থাকা কণ্ঠে মাইশা বলল, গতকাল থেকে হৃদফুট খাচ্ছেন? এটা তো গ্যাস্ট্রিকের ব্যথাও হতে পারে। খামোখা আমার দোষ দিচ্ছেন কেন? রাত 11:30। দাওয়াত থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে হাফিজ সাহেব। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে মুন্নি বেগম। কমিয়ে ভর দিয়ে হাতের তালুতে মাথা রেখে স্ত্রীর দিকে তাকালেন তিনি। আয়নায় স্বামীর হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছে মুন্নি বেগম। লোকটা কিছু একটা ভেবে মিটমিট করে হাসে। ঘাড় ফিরিয়ে ভ্রু উঁচিয়ে দেখালো সে। বলল, কি মিটমিটায় হাসো কেন? তোমার আমার বিয়ের কয় বছর হইল? 20। 20 বছর ধইরা একটা কথা তোমার বাপ আর আমি তোমার কাছে লুকাইছি। শুধু তুমি না, সবার কাছেই লুকাইছি। কি কথা? লতিফ মাস্টারের 40 তোমার বাপ আর আমি আমরা দুজনই দাওয়াতে ছিলাম। সেই দিন আব্বার পাশে বসছিলাম খাইতে। উঠান ভরা মানুষের সামনে থেকে তোমার আব্বা উঠে যাইতে পারে নাই। খাইতে বৈশা উঠে গেলে ব্যাপারটা খারাপ দেখায়। এমনিতেই তোমারে আমারে নিয়ে পুরো গ্রামে কথা অর্ডারটি চলে তখন। তার মধ্যে আব্বার সে চেয়ার ছাইড়ে উঠে আসা হয়তো আরো কথার খোরাক হইতো। তাই আর আব্বা উঠে নাই। আব্বার পাশে বৈশা আমি তার প্লেটে মাছের টুকরা তুলে দিতে দিতে বলছিলাম, আমারে আপনি পছন্দ করেন না কেন? আপনার মেয়েরে তো আমি কোনো কষ্টে রাখবো না, খুবই সুখে থাকবে সে। আপনার মেয়ের সুখ দেখা সন্তুষ্টিতে আপনার চোখ মন জুড়ে যাবে। তখন 2 হাত তুলে আপনি আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া জানাবেন আমার মতো এমন সুপুরুষে আপনার মেয়ের জামাই হিসেবে পেয়েছেন। হ্যাঁ, এই কথা বলছো আব্বারে? আব্বা তোমারই কিছু বলে নেই? তোমার কি ধারণা সে আমারই কিছু না বইলে ছাইড়া দিছে? তোমার বাপ করলো কি? পান খাইয়ে কালা দাগ ফালানো দাঁতগুলো বার কইরা হাসতে হাসতে আমার প্লেটে ডাইল তুলে দিয়ে বলল, কুত্তা ছাও রে, কুত্তা ছাও। ভরা মজলিস দেখা বাইচা গেলি, নয়তো আমি ইদ্রিস আলী তোরে এতক্ষণ কুইটটা মাটির ভিতরে গাইড়া তুইতাম। তোমার সাহস কত গো মাইশার আব্বু? এরপর আমি কি করছি জানো? কি? তোমার বিরহে দেবদাসের হাল হয়েছিল আমার। খাওয়া নাই, ঘুম নাই, শান্তি নাই, কিছু ভাল লাগে না। ভাত খাই ভাল লাগে না, সিগারেট খাই ভাল লাগে না, মদ খাই ওইটাও ভাল লাগে না। ভাল লাগে খালি তোমারে আমি বিয়ে করতেছি ওই স্বপ্ন দেখতে। তোমার আব্বার ওই কথা শুনে আমি 2 সেকেন্ডে বিদ্রোহী হয়ে গেলাম। উনারে বললাম, মাইয়ে দিলে দিবেন, না দিলে নাই। এমন ছোট সাইজের মুন্নি আমি বস্তায় বইরা যখন তখন পালাইয়ে গিয়ে বিয়ে কইরা নিতে পারি, ওইটুক জোরই কুত্তায় ছাবেড়াছে। শব্দ করে হেসে উঠল মুন্নি বেগম। স্ত্রীকে গভীর মনোযোগে দেখছে হাফিজ সাহেব। এই হাসিটা, ঠিক এই হাসিটার প্রেমে পড়েছিলেন তিনি বহু বছর আগে। সেই যে পড়লেন, এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারলেন না। তার সন্তানের মা প্রতিদিন যে কোনো এক বেলায় এসে এমন করে হাসে আর তাকে প্রেমের বালুচরে ফেলে দেয়। তখন তার কল্পনায় এসে সেই কিশোরী মুন্নি 2 বেনি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, মিঠা আর কি করবেন আপনি? থাকেন, এইখানে পইড়া থাকেন। টুল ছেড়ে এসে স্বামীর পাশে আসন ধরে বসল মুন্নি বেগম। বলল, এত বছর বলো নাই কেন? এমনই বলি নাই। আব্বা কেন বলে নাই? হইতে পারে লজ্জায় বলে নাই। ওই রকম প্রভাবশালী একটা মানুষকে আমি দিনে দুপুরে হুমকি দিয়ে আসি, এটা কি খুব আনন্দের বিষয়? বিয়ের আগে যাই হোক, আব্বা কিন্তু বিয়ের পরে তোমারই বেশি পছন্দ করত। মারা যাওয়ার আগে তো বললোই হাফিজ আমার মেয়ের জামাই না, এটা আমার আরেক ছেলে। তুমি কি জানো আজকে আমি তোমার আব্বার জায়গায় এসে দাঁড়াইছি? মানে? মানে তোমার প্রিয় পাত্র আজকে আমার কাছে খাবার টেবিলে বৈশা মাইশারে চাইলো।
আমি ওরে দুষ্টামি কইরা হাবিজাবি বললাম। ও খুব ক্ষেপলো আমার উপর, হুমকি দিয়ে গেল মাইশারে সে উঠায় নিয়ে বিয়ে করবে। আবারও সজোরে হাসতে শুরু করলো মুন্নি বেগম। স্বামীর হাতে চিমটি কেটে বলল, এইবার বুঝো কেমন লাগে? কেমন আবার লাগবে? ভালোই লাগছে, খারাপ না। নিজে ওই পথ পার কইরা আসি, আর কষ্ট আমি বুঝি। সে আসছিল আমারে পটাইতে, আমার এসে পটাইতে পারছে, ও আমার মতনই। ধৈর্য না ওই ছেলে আমার প্রতিচ্ছবি। মাইশারে আমার মতন যত্নে এসে রাখতে পারবে। হুমকি দিল আর এইটা শুনেই ওরে নিজের মতো ভাইবা নিলে। না, ভুল বললা। এই সামান্য এক কথায় নিজের মতো তারে মনে করার ভুল আমি করবো তোমার মনে হয়? সেই সকালে ওর পিছনে লোক লাগাইছি, সন্ধ্যা নাগাদ ওর জীবন বৃত্তান্ত সব আমার হাতে। সে কোন হসপিটালে জন্ম হয়েছে সেই খবর থেকে শুরু কইরা এখন সে কোথায় চাকরি করে, ছুটির দিনে সে কোথায় গিয়ে আড্ডা দেয়, মানুষ হিসেবে কেমন, সব খবর আমি নিছি। সব যাচাই কইরাই আমি মাইশারে ওর হাতে দেওয়ার সিদ্ধান্ত নিছি। কলিজার এক অংশ আমি যখন কাউরে দিব তখন তো আর যা তার হাতে দিয়ে দিব না, তাই না? এত খোঁজ কেমনে নিলা? এত জানার দরকার কি? মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা ঢুকছে মাথায়, সেই চিন্তা আমি নামায় দিতেছি, এইটা নিয়ে সন্তুষ্ট থাকো। তবে আমি এখনো বলবো মাইশা বিয়ের উপযুক্ত হয় নাই। সংসারের কাজ করা ছাড়া আরো অনেক কথা বাকি থাকে। বিয়ে দিব ঠিক আছে, কিন্তু মেয়ে আমার বাড়ি থাকবে। অনার্স শেষ করবে, তারপর আমি ধুমধাম কইরা মেয়ে ওই বাড়ি পাঠাবো। এই শর্তে রাজি থাকলে আমি এখন বিয়ে দিব, নয়তো ওরা ওদের ছেলের জন্য অন্যদিকে মেয়ে খুঁজুক। আমি কি এখনই একটা কল করবো ওই বাসায়? না, রাত অনেক হয়েছে। কাল সকালে ফোন দাও। ছেলে যে আমার কি পছন্দ হয়েছে গো মাইশার আব্বু। আচ্ছা মুন্নি, একটা কথা বলো তো, হাসিব আর আমার মধ্যে তো বিশেষ কোনো পার্থক্য নেই। ওরা তোমার এত ভালো লাগছে, তাইলে তুমি আমার বিয়ের আগে কেন পছন্দ করতা না? বিয়ের পরেও তো আমারে দেখলেই চ্যানচ্যানায় উঠতা। এখনো প্রায় খুন্তি হাতে আমারই সাজায় যাও। এত বৈষম্য কেন বলো তো? ইউটিউবে গভীর মনোযোগে মাইশা মুভি দেখছে। ভেতরে ভেতরে টান টান উত্তেজনায় অস্থির হয়ে আছে সে। কয়েক সেকেন্ড বাদেই খুন রহস্য সমাধান হতে যাচ্ছে। এমন মুহূর্তে বাদ সারল হাসিব। মাইশাকে কল করছে সে। বিরক্তিতে চেহারা কুচকে আসে মাইশার। রিসিভ না করলে লোকটা বারবার কল করতেই থাকবে। অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করল সে। ওপাশ থেকে হাসিব বলল, কল করার সঙ্গেই রিসিভড। আমার কলের অপেক্ষা করছিলে? মুভি দেখছিলাম। একটু পরে খুনিকে সেই সমাধান হয়ে যেত, অযথাই কল করে আমার মজাটাই মাটি করে দিলেন। খুনি দেখতে চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, অযথা সিনেমায় খুনি খুঁজে সময় নষ্ট করার দরকার কি? আপনি আমাকে কথায় কথায় খুনি বলেন কেন? বলবো না? আমার আবেগ ভরা বুক ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বানিয়ে দিলে। এটা শুনে আমি স্ট্রোক করে মারা যাইনি, এই তো বেশি। শোনো মেয়ে, তোমার বয়সটা হচ্ছে রোমান্টিক মুভি দেখার বয়স। এই বয়সে থ্রিলার মুভি দেখা ভালো না, মন শক্ত পাথর হয়ে যায়। খুব খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে। খুন করতে ইচ্ছা হয়। মানুষ খুন করা বেশ জটিল কাজ, তাই মানুষ খুন না করে তোমার মতো থ্রিলার প্রেমীরা মানুষের আবেগগুলোকে শাসন করে মেরে ফেলে। বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। এই দেখো না, তুমি তো আমার সব আবেগ পায়ে পিষে মেরে ফেলার প্রতিজ্ঞা করেছ। আপনি কি বলতে চাচ্ছেন আমার মন পাথর হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে তো। বুঝতে পারোনি এখনো? 19 বছর হয়ে গেল, অথচ একটা প্রেমও করতে পারলে না। কত শত প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে। কারো আবেগ তোমার মনে এখনো তোলা দিতে পারলো না। এগুলো তো মন পাথর হওয়ারই ফলাফল। তোমার বয়সী মেয়েদের মন হতে হবে তোলার মতো তুলতুলে। রঙিন আবেগে উড়ে উড়ে বেড়াবে। একটু ন্যাকামো করে কথা বলবে। দিনরাত আমার মতো পাগল প্রেমিকদের ভালোবাসি ভালোবাসি বলে পুরো পাগল বানিয়ে দিবে। কল কেটে দিল মাইশা। ফোন সাইলেন্ট করে রেখে দিল বালিশের পাশে। খাটে বসে আয়নায় নিজেকে দেখছে সে। চুলে হাত বুলিয়ে ভীষণ মনোযোগে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছে। সত্যি কি কারো আবেগ বোঝার মতো ক্ষমতা তার নেই? কেন কারো প্রেম নিবেদন আজও মনে দোলা দিল না? কেন কখনো ইচ্ছে হলো না লম্বা একটা পথ কারো হাত ধরে হাঁটতে, কিংবা কারো ভালোবেসে উপহার দিয়ে গোলাপটা খোপায় গেঁথে নিতে? চুলের ভেতর থেকে হাতের আঙুলের ফাঁকে বেলি ফুলের ছেঁড়া টুকরা বেরিয়ে এলো। লোকটা তখন রাগে গদগদ করছিল খুব। এমন অদ্ভুত আচরণ কেন করে লোকটা? কেউ প্রেমে পড়লে বুঝি এমন অদ্ভুত হয়ে যায়? নাকি লোকটা জন্ম থেকেই অদ্ভুত?
গাল ফুলিয়ে বসে আছে মাইশা, তার হাতে কোকের বোতল। মাথায় আপাতত তার অসংখ্য চিন্তার পাহাড়। রানী গোলাপি রঙের সিল্ক শাড়ি আর মায়ের স্বর্ণের গয়না পরে নিজেকে বউ বউ লাগছে তার। বাবা পুরো 5 লিটার কোক কিনে দিয়েছে আজ। ঘুম থেকে উঠেই বালিশের পাশে কোকের বোতল দেখতে পেয়ে খুশিতে বাবা বলে চিৎকার করে ছুটে গিয়েছিল বাবার ঘরে। তখনও একবারের জন্য মনে হয়নি বাবা তাকে এই বোতলগুলো খুশি হিসেবে দিয়েছে, ভালোবেসে না। আহ্লাদে গদগদ হয়ে বাবার ডাক এসে বসে ধন্যবাদ জানাতেই একাডেমির কাজ জড়িয়ে ধরল হাফিজ সাহেব, নরম সুরে বলল, আব্বু তোকে খুব ভালোবাসি। হ্যাঁ আব্বু জানি তো। এটা কি আমাকে বলতে হবে? আব্বুকে বিশ্বাস করিস? হ্যাঁ করি। আব্বু কখনো তোর জন্য খারাপ কিছু পছন্দ করেছি? না। তুমি এখন পর্যন্ত আমার জন্য যে কিছু এনে দিয়েছো সব কয়টাই বেশ ছিল। আমি তোকে যদি এখন একটা বর পছন্দ করে এনে দিই, তুই কি তাকে ফিরিয়ে দিবি? কিছু মুহূর্ত চুপ করে রইল মাইশা। খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে ফেলল তার বাবা। এই প্রশ্নের উত্তর কি দিবে বাবাকে? হতভম্ব হয়ে হাফিজ সাহেবের দিকে তাকিয়ে রইল মাইশা। তার কাঁধে হালকা ঝাঁকুনি দিয়ে হাফিজ সাহেব জিজ্ঞেস করল, কিরে বল, আমার পছন্দ মেনে নিবি? বিশ্বাস আছে তো আব্বুর পছন্দে? বিশ্বাসের প্রশ্ন আসছে কেন আব্বু? আমার উপর বিশ্বাস থাকলে আমার পছন্দ তোর পছন্দ হবে। তোর জন্য সেরাটাই আমি বেছে নিয়েছি। আমি কি তাহলে আর পড়বো না? অবশ্যই পড়ালেখা করবি, যতদূর পড়তে চাস পড়বি। আমাকে তো তাহলে এই বাসা ছাড়া চলে যেতে হবে। কে বললো এখনই যেতে হবে? তুই থাকবি এই বাসায়। এরপর তোর যখন ইচ্ছা হবে তখন নিজের সংসারে যাবি। ছেলেটাকে? হাসিব? হুম। ওনাকে তোমার পছন্দ হয়েছে? খুব। কেন? কেন পছন্দ হয়েছে সেটা এখন তোকে বুঝিয়ে বলা সম্ভব না। বিয়ে হোক, নিজেই বুঝে নিবি। আমার থেকে একদম পছন্দ না, অদ্ভুত সব আচরণ করে। বললাম তো আব্বু তোকে সেরাটাই এনে দিব। বিশ্বাস রাখো আমার উপর। কোকের বোতলগুলো কি আমাকে ঘুষ দিলে? ধরেনি সেরকমই কিছু। বাবার বিরুদ্ধে কখনো কিছু বলতে পারেনি মাইশা। আজ সকালেও তার ব্যতিক্রম হয়নি। মা হলে হয়তো এতক্ষণে ঝগড়া বেঁধে যেত। বিয়ের সিদ্ধান্ত বাবা নিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও মেনে নিল সে। সকাল থেকে তোর যদি রাতের আয়োজন চলছে। মেয়ের হবু শ্বশুরবাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে, এই নিয়ে মুন্নি বেগমের যেন উত্তেজনার শেষ নেই। মাইশার মামা চাচাদেরও আসতে বলা হয়েছে এই আয়োজনে। তারা সে বিকেলেই চলে এসেছে সপরিবারে। এশার আজানের আগ দিয়ে এসেছে হাসিবের পরিবারও। ড্রয়িং রুমে মুরব্বীরা সবাই বসে আলাপ করছে। মাইশার ঘরে বাচ্চারা হুড়োহুড়ি করছে। আর মাইশা আয়না তাকিয়ে থেমে থেমে এক চুমুক করে কোক খাচ্ছে আর একের পর এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে। এই মাথায় এত এত চিন্তারা অনবরত ঘুরপাক খাচ্ছে, সেই খবর কি এই চিৎকার করে ছুটোছুটি করতে থাকা বাচ্চাগুলো জানে? কারো দুশ্চিন্তার মুহূর্তে কান ফাটানো চিৎকার যে দুশ্চিন্তাকারীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেই খবর কি তাদের আছে? ইচ্ছে হচ্ছে সব কয়টাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে কোলবালিশটা জড়িয়ে ধরে একটা লম্বা ঘুম দিতে। দুশ্চিন্তার মুহূর্তগুলোতে দুনিয়া ভেঙে ঘুম পাওয়ার অভ্যাস তার বহু পুরনো। কোকের বোতল খাটের এক কোণায় রেখে শুয়ে পড়ল মাইশা। চোখটা বন্ধ করতে পায়ের আঙুল টেনে তার মামি বলল, তুমি এই সময় ঘুমাবা কেন? ঘুম পাচ্ছে। তোমাকে ওই ঘরে ডাকছে, উঠো, আসো আমার সঙ্গে। এতক্ষণ ধরে সেজেগুজে অপেক্ষা করছি আমাকে ডাকবে বলে, ডাকলো না। এখন একটু চোখটা বন্ধ করতে ডাকতে চলে এলে। এতক্ষণ তোমার বাবার সঙ্গে হাসিবের দুলাভাইয়ের তর্ক চলছিল। তোমার বাবা শর্ত দিয়েছে তোমাকে 3 বছর নিজের কাছে রেখে অনার্স কমপ্লিট করাবেন। এই শর্তে রাজি থাকলে উনি এখন আকদ করাবেন, নয়তো এই বিয়ে বাতিল। বাতিল? সত্যি বাতিল? হয়ে গেছে বাতিল? ইস, মেয়ের খুশি দেখো না। কোনো বাতিল টাতিল হয়নি। এই বৃহস্পতিবার সন্ধ্যার পর বিয়ে তোমার। মুখ শুকিয়ে এলো মাইশার। তার চোখে পানি ছলছল করছে। অস্পষ্ট হয়ে মুখ থেকে বেরিয়ে এলো, ওহ। চোখের পানি চেপে ধরে বিছানা ছেড়ে দাঁড়ালো মাইশা। শাড়ির কুচিয়ে রাচল আরেক দফা ঠিকঠাক করে নিয়ে ড্রয়িং রুমে গেল। ওই বাড়ি আর এই বাড়ির লোক মিলে ড্রয়িং রুম ভরা লোকজন। সেখানে পা রাখতেই সবাই তাকিয়ে রইলে মাইশার দিকে। পুরো ঘর ভরা লোকজনের দিকে একবার চোখ বুলিয়ে মাইশা চোখ নিচে নামিয়ে ফেললো। এভাবে কেন তাকিয়ে আছে সবাই? এই ঘরে কি আর কেউ নেই? লজ্জা আর অস্বস্তিতে জড়সড় হয়ে যায় মাইশা।
ইচ্ছে হয় ছুটে গিয়ে বাবার পিছনে নিজেকে লুকিয়ে ফেলতে। মধ্যরাত। হাসিবে বিদায় নিয়েছে ১১ ঘন্টা দেরিক আগে। এই বাসার মেহমানরা সবাই বিদায় নিয়েছে ১ ঘন্টা হলো। কাপড় পাল্টে আয়নার সামনে বসে চুল বেনি করছে মাইশা। ড্রেসিং টেবিলের উপর ভাইব্রেট হতে থাকা ফোনের স্ক্রিনে একবার তাকালো মাইশা। সেই মানুষটার নাম্বার স্ক্রিনে ভাসছে। বেনির শেষাংশে রাবার ব্যান্ড আটকে কল রিসিভ করে চুপ করে রইল মাইশা। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে হেসে বলল, কল রিসিভ করে চুপ হয়ে থাকো কেন? অ্যাটলিস্ট হ্যালো তো বলবা। কাল থেকে বলবো। মন কি খুব খারাপ? না। মিথ্যুক। তখন তোমার বাসায় দেখলাম তোমার মন খারাপ। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, এখন কণ্ঠ শুনেও বুঝতে পারছি তুমি অপোজিট। কেন বলো তো? বিয়ে হয়ে যাচ্ছে তাই? এত জেনে আপনি কি করবেন? বলতে চাচ্ছ না? না। আচ্ছা, যখন বলতে ইচ্ছে হয় তখনই বলো। এখন বলো তো, তখন মাথা নিচু করলে তো করলে, আর একবারের জন্য মাথা তুলে দেখানি। তোমাকে আংটি পরিয়ে দিচ্ছিলাম তখনও আমার দিকে একবারও দেখনি। কেন? এমনি। বিয়েটা কি একদমই করতে ইচ্ছে হচ্ছে না? আমাকে কি খুব অপছন্দ করো? না, ইচ্ছে হচ্ছে না। আপনাকে আমার একদম পছন্দ হয়নি। তাহলে বাসায় না করে দাঁড়িয়ে কেন? আব্বু সহজে আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। হোক সেটা কাপড় কেনার মতো ছোট সিদ্ধান্ত, কিংবা কোন কলেজে ভর্তি হবো সেটার মতো কোনো বড় সিদ্ধান্ত। ছোট থেকে আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নিই। আব্বু আমাকে সেই স্বাধীনতা দিয়েছে, তবে আব্বু যখনই আমার জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছে আমি সেটা বিনা তর্ক বিতর্কে মেনে নিয়েছি। আমার পুরো পৃথিবী একদিকে, আমার আব্বু অন্যদিকে। আব্বু যদি বলে মাইশা তুই এক্ষুনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে যা, আমি সেটাই করব। কোনো আপত্তি ছাড়াই করব। আমি জানি আব্বু আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটাই বেস্ট। আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত আমার আব্বুর। শুধুমাত্র বাবার কথা মেনে নিতেই আমাকে বিয়ে করছো? আমার প্রতি কোনো আগ্রহ নেই তোমার? না, নেই। কেন হবে আগ্রহ? আপনাকে আমি চিনি ৩ দিন যাবৎ। এই ৩ দিনে আমাকে অপমান, আমার কান মলে দেয়া, আমার খোপার ফুল টেনে ছিঁড়ে ফেলা ছাড়া আর কি করেছেন আপনি যে আগ্রহ জন্মাবে? শীতাতপ নিয়ন্ত্রিত মাঝারি আকারের হলরুমটাতে মানুষের আনাগোনা। কথার শব্দে গম করছে গোটা হলরুম। দুপক্ষের কাছের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের হাসিব মাইশার ছোট্ট এই বিয়ের আয়োজনে সামিল করা হয়েছে। কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে, আর কেউ বা গল্প করছে। পাশাপাশি চুপচাপ বসে আছে মাইশা আর হাসিব। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। স্টেজে কিছুক্ষণ পর পর আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে ছবি তুলছে, এই কথা সেই কথা জিজ্ঞেস করছে। গত ৪ দিনে একবারও হাসিব থেকে ফোন করেনি। আগ্রের কেনাকাটায় শাশুড়ি থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, সেখানেও হাসিব কোনো কথা বলেনি। এই নিয়ে বেশ অবাক মাইশা। মানুষরা যে ধাতের তার তো এই ৪ দিনে কয়েকবার করে ফোন করার কথা ছিল। সেদিন মার্কেটে এতটা সময় একসঙ্গে ছিল, কত কথাই তো বলার ছিল। কই বলল না তো। আংটি পরিয়ে গেল যেদিন, সেদিন রাতের পর থেকে লোকটা আর কোনো কথা বলেনি। ওই প্রশ্নটার উত্তর না দিয়ে তো কলটা কেটে দিল। রেগে গিয়েছে বোধ হয়। কেন রেগে গেল? নিজের দোষ শুনতে পছন্দ করে না তাই? আর চোখে একবার হাসিবের দিকে তাকালো মাইশা। চেহারা দেখে মনে হচ্ছে না রেগে আছে। কি হাসি খুশি ভাব পুরো চেহারা জুড়ে। বিয়ে করতে পেরে লোকটা বেজায় খুশিতে যে কেউ দেখলেই বুঝে ফেলবে। হঠাৎ মানুষের কথা বলে উঠল। বলল, আর চোখে কি দেখো হুম? তোমার বিয়ে করা পর আমি। অধিকার আছে আমাকে মুখোমুখি বসিয়ে ঘন্টার পর ঘন্টা দেখিয়ে থাকার। কেউ কিচ্ছু বলবে না। লজ্জা পেয়ে গেল মাইশা। দ্রুত চোখ সরিয়ে ফেললো অন্যদিকে। ইতস্তত ভঙ্গিতে বলল, কাকে বলছেন? আমাকে? ইস, কাকে বলছেন? দেখো দেখি মেয়েটা না জানার ভান ধরে। আমি ভান ধরতে জানি না। আসলেই জানো না, ধরা পড়ে যাও। চেহারা দেখেই তোমাকে ধরে ফেলা যায়। কে বলেছে এক চোখে আপনাকে দেখছি? ওপাশে রায়না বলেছে। স্টেজের কোনাকুনি সাজিয়ে রাখা বড় কাঠের ফ্রেমবন্দি আয়নাটার দিকে তাকালো মাইশা। মাথা নিচু করে জিভ কাটল সে। ইস, কি ভুলটাই না হলো। আয়নাতে এপাশে সবকিছু স্পষ্ট দেখা যায়। ওখানেই লোকটা তাকে দেখে ফেলেছে।
মনে মনে চিৎকার করে হাসিবকে বলল, এত কিছু দেখতে হবে কেন আপনার? কেন? 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 মুখ টিপে হাসছে হাসিব, বলল, স্বাভাবিক হও পেঁচামুখী। আজকে তোমার বিয়ে, চারিদিক থেকে লোকজন তোমার পেঁচামুখীর ছবি তুলে নিয়ে যাচ্ছে। দ্রুত চেহারায় স্বাভাবিক করে মাথা ওঠালো মাইশা। আয়না তাকিয়ে দুজন দুজনকে দেখছে। লোকটা মিটমিট করে হাসছে, অদ্ভুত সেই হাসি। মায়া নিয়ে একদমই, তবে দুষ্টুমির ছাপ স্পষ্ট। এই মানুষটার রাগ ছাড়া আর কিছুর সঙ্গেই পরিচিত হয়ে ওঠা হয়নি। সকালে মায়ের কাছে শুনেছিল এই লোকটা আজ তার বাসায় থাকবে, কাল বিকেল নয়তো পরশু চলে যাবে নিজের বাসায়। সম্পূর্ণ অপরিচিত একটা লোকের সঙ্গে কিভাবে এক ঘরে দরজা আটকে থাকা যায় তা জানা নেই মাইশার। কিংবা এমন যে দিয়ে এক ঘরে লোকের সঙ্গে কিভাবে দাম্পত্য গুছাতে হয় তা জানা নেই। হাতে 4 দিন সময় ছিল তাকে একটু হলে জানার বোঝার, কিন্তু সেই সুযোগ তো বর নামক এই কঠিন পদার্থ ঘেরে লাগায়নি। হয়তো সে চায়নি এমনটা হোক। এসব ভাবতে ভাবতেই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো মাইশা। মেকি হাসিতে দুশ্চিন্তাগুলো আড়াল করার চেষ্টা করছে সে। চেহারা পড়ার অবিশ্বাস্য ক্ষমতা আছে হাসিবের। চেহারা দেখেই তোতাপাখির মতো ফটফট করে বলে দিতে পারে মনের মধ্যে চলতে থাকা কথাগুলো। আয়নায় ভেসে ওঠা ওই প্রিয় মুখটার হাসির আড়ালে কোন দুশ্চিন্তার ঝড় বয়ে যাচ্ছে সে কথা হাসিব স্পষ্ট জানে। মনে মনে খুব হাসছে আর আয়নায় ভেসে ওঠা প্রিয়তমাকে বলছে, তোমাকে খুব আদরে লাগে জানো, অকারণেই লাগে। তুমি হাসলে লাগে, ঝগড়া করলে লাগে, আবার কাঁদলে লাগে। এই এখন দুশ্চিন্তায় দীর্ঘশ্বাস ফেলছো, খুশি হওয়ার মিথ্যা নাটক করছো, এখনো আদরে লাগছে। ইচ্ছে হয় যখন তখন তোমাকে কাছে বসিয়ে আমার গালে তোমার গাল মিশিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। এখনো তাই ইচ্ছে হচ্ছে। আমার না যখন তখনই ইচ্ছে জাগে তোমাকে একটুখানি, বেশি না কিন্তু ব্যাস একটুখানি ছুঁয়ে দিতে কি ইচ্ছে হয়। আমি পারি না যখন তখন একটু ছুঁয়ে দিতে, মাথায় হাতুড়ি পেটার মতো যন্ত্রণা হতে থাকে। অদ্ভুত সব আচরণ করতে থাকি। লোকজন আমাকে আজকাল হাত পাগল ডাকে, কি জ্বালা হলো বলো তো। শাড়িটা বদলে একটা শাওয়ার নিয়ে নাও, ফ্রেশ লাগবে। মেকআপ মুছে যাবে না, গেলে যাবে। সমস্যা কোথায়? সমস্যা নেই না, কি সমস্যা হবে? কিন্তু আম্মু যে বলে গেল। ছোট খালাও বলেছে। তোমার আম্মু আর খালা কি এই ঘরে বসে আছে? তারা দেখছে তোমাকে? না, যাও এখন ফ্রেশ হয়ে আসো। মাথায় আটকানো ওড়নাটা খুলতে গিয়ে থেমে গেল মাইশা। ভীষণ শক্ত করে এঁটে দিয়েছে পার্লারের ওই মহিলাটা, কিভাবে সহজে খুলে যায় সেটাই বারবার আয়না তাকিয়ে দেখার চেষ্টা করছে। বিছানা ছেড়ে উঠে এলো হাসিব। এক মুহূর্তে চুল থেকে ওড়নাটা খুলে মাইশার হাত দিয়ে বলল, খুলতে পারছো না? আমাকে বললেই তো পারতে। চুপ করে দাঁড়িয়ে রইল মাইশা। হাসিব আবার বলল, মাথার উপর এই শক্ত পাহাড় বানাতে কে বলেছে? এই পাহাড় ভাঙতে তো সারা রাত কেটে যাবে। আমার পুরো রাতে বরবাদ। গয়নাগুলো খুলে নাও, ভেঙে দিচ্ছি তোমার পাহাড়। বসো এখানে। ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতল আর চিরুনি হাতে নিয়ে টুলের পাশে দাঁড়িয়ে আছে হাসিব। খুব ধীরে ধীরে গয়নাগুলো খুলছে মাইশা। আয়নায় মাইশার চেহারা দেখতে পাচ্ছে সে। লজ্জায় জোরসোড়ো হয়ে যাচ্ছে মেয়েটা। হাত পা নাড়াতে কি ভীষণ জোরতা। আয়নায় তাকিয়ে মুখ বাঁকিয়ে হাসছে হাসিব। বলল, কাঁথা এনে দিব মাইশা? কেন? কাঁথা কেন? লজ্জায় বেহুশ হয়ে যাচ্ছ? মনে মনে লুকানোর জায়গা খুঁজছো? একটা কাঁথা এনে দেই, কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে থাকো। চেহারা কুচকিয়ে এলো মাইশার। বলল, এত কিছু বুঝেন কেন আপনি? বুঝবো না? না বুঝলেও তো গাল ফুলিয়ে অভিযোগ করবে আমার হাজবেন্ড আমাকে একদম বুঝে না। আপনি আমাকে সবসময় লজ্জায় ফেলে দেন। লজ্জা পাচ্ছি বুঝতেই পারছেন, এটা আমাকে বলে আরো লজ্জায় ফেলে দেয় কি দরকার? সেদিন সবার সামনে আমাকে কত কিছু শুনিয়ে লজ্জায় ফেলে দিলেন, আর বিয়ে স্টেজেও ফেলেছেন। মাইশার মাথায় তেলের বোতল উপর করে এলোপাথারি তেল ঢালছে হাসিব। হেয়ার পিনগুলো খুব সাবধানে খুলে নিতে নিতে বলল, হেয়ার স্প্রের বোতল কি পুরোটাই তোমার মাথায় ঢেলে দিয়েছে? কত জট পাকিয়েছে চুলের ভেতর। কতক্ষণ খুলবো এই জট? একটা লম্বা নিঃশ্বাস ফেলল হাসিব। মাইশা বলল, আমার কাজিন আছে পাশের ঘরে, ওকে আসতে বলবো, ও হেল্প করতে পারবে। অট্টহাসি হেসে উঠল হাসিব। মুখ চেপে সেই হাসির শব্দ আড়াল করল।
মাইশার মাথায় ধাক্কা দিয়ে বলল, গাধা একটা। বাসর ঘরে কেউ কাজিনকে নিয়ে আসে? আমরা তো ভালো কাজ করছি, ও আসলে কি সমস্যা? সত্যি আমরা খুব ভালো কাজ করছি, কি নিষ্পাপ আমরা। তোমার আম্মু আর খালাকে ডেকে আনি, আরো একটু হেল্প হবে। না, এত মানুষ লাগবে না, দুজন হলেই যথেষ্ট। চুপ করো মেয়ে, আমি সেরে নিতে পারবো, একটু সময় লাগবে হয়তো। আমার চুল কিন্তু লম্বা, আপনার জ্বর ছাড়াতে অনেক সময় লেগে যাবে। জানি আমি তোমার চুল লম্বা, বহুদিনের ইচ্ছে ছিল তোমার চুলগুলো বিছিয়ে সেখানে গায়ে পেতে শুয়ে থাকবো। ভেবেছিলাম আজ রাতেই ইচ্ছে পূরণ করে নিব। আর তুমি চুলগুলোর কি বাজে দশা করেছো? কে করতে বলেছে এইসব? তুমি হেভি মেকআপে কমফোর্টেবল না আমি জানি, বেছে বেছে তোমার জন্য হালকা কাজের শাড়ি গয়না কিনলাম। আর তুমি সেগুলোর সঙ্গে আরো কতগুলো ভারী গয়না পরেছো। ভারী গয়না তো আমি তোমাকে কিনে দিতেই পারতাম, দেইনি ইচ্ছে করে। আমি জানি এসব তোমার পছন্দ না, কার বুদ্ধিতে এসব করেছো বলো তো? ছোট খালার বুদ্ধি। গতকাল বাসায় এসে গয়না দেখে বললো খুব বেশি সিম্পল। বিয়ে তো ভারী গয়না না পড়লে নাকি বউ বউ লাগে না। আম্মু উনার কথা শুনে গতকাল রাতেই খালাকে পাঠিয়ে গয়না কিনে আনিয়েছে। এই ভারী মেকআপ, হেয়ার স্টাইল এগুলো খালারই ইনস্ট্রাকশন। কার্টুন দেখাচ্ছে তোমাকে? মুখ দেখে মনে হচ্ছে প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে তোমাকে দেখে। তোমাকে বিয়েতে কেমন দেখাবে সেটা কল্পনাও করে রেখেছিলাম, কি চমৎকার লাগছিল সেই কল্পনায়। তোমাকে দেখে চেনার উপায় আছে এটা তুমি? তুমি বলো, আছে কোনো উপায়? আপনি ফটফট করে আমার মনে কথাগুলো বলে দিচ্ছেন। মেকআপ শেষে নিজেকে দেখে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়েছিল। মনে হচ্ছিল যেন দুগালে কেউ 10 কেজি বস্তা বেঁধে দিয়েছে। আমাকে দেখে মাম্মি আর খালা কি খুশি। ওদের এত প্রশংসার মুখে আমি মুখ ফুটে কিছুই বলতে পারিনি। আহা, কি জুলুম তাই না হলো তোমার সঙ্গে। ছোট থেকেই খালা আমার সঙ্গে জুলুম করে আসছে। খালার কথা শুনে আম্মুও জুলুম করে, আমাকে জোর করে ভারী মেকআপ করায়, ভারী কাজের জামা পরায়। পরীদের এত স্বাস্থ্য হয় নাকি? পরীরা তো এমনিতেই সুন্দর, ওরে ছেঁড়া কাপড় পরলেও সুন্দর দেখায়। এখন থেকে আর এসব সহ্য করতে হবে না। কেউ ভারী মেকআপ করতে বললে বলে দিও আমার হাজবেন্ড পছন্দ করে না। ব্যাস, আর কেউ তোমাকে জোর করবে না। আহ্লাদে বাকবাকুম করতে থাকলো মাইশা। পিছনে দাঁড়ানো এই বড় লোকটাকে হঠাৎ করেই বদ মনে হচ্ছে না, কি সুন্দর করে কথা বলে। আবার চুলের জটগুলো ছাড়িয়ে দিচ্ছে, একদম ব্যথা হচ্ছে না। মানুষটা কি ভালো। মনে মনে মাইশা জিজ্ঞেস করলো, এই কয়টা দিন কোথায় ছিল আপনার এই ভালো মানুষই? একটা কথা বলো তো, খুব খারাপ মনে হয় আমাকে? হাসিবের প্রশ্নের বিপরীতে কি উত্তর দিবে ভেবে পায় না মাইশা। কি করে কারো মুখের উপর তার বদনাম করতে হয় সেটা তার জানা নেই। আমতা আমতা করে বলে, না খারাপ না তো। উমম, ভালো। আপনি ভালোই। মিথ্যুক, আপনাকে আমার ভয় লাগে। কেন? কি করেছি আমি? কোত্থেকে উড়ে উড়ে আমার সামনে চলে আসেন। এসেই আমার কান মলে দিয়ে যান, খোপার ফুল টেনে ছিঁড়ে ফেলেন, ভয়ঙ্কর সব হুমকি ধমকি দিতে থাকেন। আপনি নিরীহ মানুষ। এসব দেখলেও ভয় পাবো না বলুন? হ্যাঁ, নিরীহ। আমার মতন শক্তপুক্ত মানুষটাকে প্রেমের জলে ডুবিয়ে মেরে ফেললে এরপর বলছো তুমি নিরীহ। চুপ করে থাকো কেন বলো তো? নিজ থেকে কিছু তো বলোই না, আমি কথা টেনে আনলেও কখনো কখনো চুপ করে বসে থাকো। আর যেগুলোর উত্তর দাও সেগুলো বোধ হয় নিজের সঙ্গে যুদ্ধ করে দাও। গলা থেকে আওয়াজ বের হতে চায় না। আমার দিকে তাকিয়ে উত্তর দাও না। বেশি কিছু তো চাচ্ছি না মাইশা, তোমার সঙ্গে একটু কথা তো বলতে চাচ্ছি। আপনাকে আমি চিনি না, অপরিচিত কেউ হুট করে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে নিল। আবার তার সঙ্গে একই রুমে আমি দরজা আটকে বসে আছি। আমার সবকিছু মেনে নিতে কষ্ট হচ্ছে। কি কথা বলবো আপনার সঙ্গে? আপনার সঙ্গে কি ধরনের কথা বলা উচিত তাও তো আমি জানি না। কখনো তো প্রেমও করিনি, করলে হয়তো জানতাম কিভাবে কথা বলতে হয়।
লোকজন তো সিনেমা দেখে কিছু শিখে, এজন্যই তো সেদিন বারণ করলাম থ্রিলার দেখতে। এইসব হাবিজাবি দেখে করলায় নিরামিষ হয়ে গিয়েছ। সেদিন বললেন আমার মন শক্ত, আর বলছেন আমি করলায় নিরামিষ। আপনি তো খুব প্রেম ভালোবাসা বুঝেন, তাহলে এই 4 দিন কোথায় ছিলেন আপনি? এই কয়েকদিনে তো একটু হলেও চেনা জানা হতো। ইচ্ছে করেই বলিনি, ভেবেছিলাম সব কথা বিয়ের রাতে বলবো। কত কি প্ল্যান করেছিলাম আমি। আজ রাতে তোমাকে নিয়ে আমার বেড়াতে যাওয়ার কথা ছিল। সারা রাত ঘুরতাম দুজন মিলে আর গল্প করতাম। সব তো তোমার এই চুলের জটি বরবাদ করে দিল। এ দিবে ফেরত আমার এই আজ রাতের আনন্দটুকু। তোমার ওই ষড়যন্ত্রকারী খালা। খুশিতে চোখ চকচক করছে মাইশার। গভীর রাতে ঘুরে বেড়ানোর কি শখ ছিল। সেই শখ পূরণের সুযোগ কখনো হয়নি। বাসায় এই আবদার করার সাহস কখনো হয়নি। যতবারই বাসায় এই আবদার জানানোর সিদ্ধান্ত নিয়েছে ততবারই মায়ের বাসা পড়া বাটা স্পঞ্জ স্যান্ডেল জোড়া চোখে ভেসে উঠেছে। আর সেই শখ পূরণ হওয়ার এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে তা মেনে নেওয়া সম্ভব। বাঁধানো খুশিতে নিজের অজান্তেই হাসিবের হাত চেপে ধরল মাইশা। বলল, আমি যাব, খুলতে হবে না চুলের জট। আমি এই চুল নিয়ে যাব, মাথা ওড়না দিয়ে ডেকে নিব। পৃথিবী থেকে এইসব হেয়ারস্টাইল ব্যান করা উচিত। নয়তো আমার মতো ছেলেদের বিয়ের রাতে সুপটাই মাটি হয়ে যায় এই জট খুলতে খুলতে। জঘন্য। ঘড়িতে রাত 3:30। বিছানায় পাশাপাশি শুয়ে আছে সদ্য বিবাহিত দম্পতি। ওপাশ ফিরে শুয়ে আছে মাইশা। ঘুম নেই চোখে। অদ্ভুত এক অস্থিরতায় হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়েছে। মনে হচ্ছে যেন এই বুঝি পাশে থাকা মানুষটার কানে হৃদস্পন্দনের শব্দ পৌঁছে যাবে। চোখ জোড়া বড় করে তাকিয়ে আছে দেয়ালের দিকে। কি হবে লোকটা যদি এক্ষুনি এসে জড়িয়ে ধরে চুমু দেয়। ভাবতেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মাইশা। চোখ বন্ধ হয়ে চেহারা কুচকে আসছে বারবার। এই ঘরে আসার আগে বান্ধবীরা বারবার কানে কানে ফিসফিসিয়ে বলেছে, আজ তোর প্রথম চুমুর দিন। খবরদার, অদ্ভুত সব ভাবনা ভেবে রাতটা নষ্ট করবি না। ওইসব থুতু আদান প্রদান নামে পৃথিবীতে কিছু নেই। বি পজিটিভ। আরো কিসব চুমু সংক্রান্ত মোটিভেশনাল স্পিচ দিয়ে যাচ্ছিল 3 জন মিলে। ছোট খালা আর ছোট মামি হিন্দিতে কত কিছু বলল সকালে। জটিল সব কথাবার্তা। ভাবতেই গলা শুকিয়ে আসে। ইচ্ছে হয় ছুটে দৌড় দিতে। দৌড়াতে দৌড়াতে ছোটবেলায় চলে যেতে। কি সরল সুন্দর ছিল দিনগুলো। হাতের উপর ডাল পেতে শুয়ে আছে হাসিব। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। তেল ছিটছিটে মাথা থেকে জেসমিনের কড়া ঘ্রাণ নাকে এসে ধাক্কা খাচ্ছে। ঘুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। হাসিব জানে সে এখনো ঘুমায়নি। ভীষণ অস্থিরতায় মুখ লুকিয়ে ঘুমের ভান ধরে পড়ে আছে। মাইশার কাজ চেপে ধরল হাসিব। বিছানা থেকে মাইশা লাফিয়ে উঠে বসল। চমকে গিয়ে বলল, হ্যাঁ? কি? কিছু বলবেন? এভাবে লাফিয়ে উঠলে কেন? ভয় পেয়েছ? কই না, না তো। ড্রিম লাইটে মানুষের চেহারা স্পষ্ট দেখা যায়। তোমাকে দেখতে পাচ্ছি আমি। আতঙ্কে মুখ শুকিয়ে আসছে তোমার। এক হাতে পুরো মুখে গলায় মাইশা হাতাচ্ছে। তাই এতক্ষণ সেজেগুলো স্টেজে বসেছিলাম তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। মিথ্যুক। আমাকে এত ভয় কেন পাও? না না, ভয় পাই না। তুমি কি ভেবে দুশ্চিন্তায় আত্মরা হয়ে যাচ্ছ আমি জানি। কি জানেন? তখন ড্রয়িং রুমে বসে তোমার বান্ধবীরা কিসব ধ্যান দিচ্ছিল না তোমাকে? আপনি জানেন কিভাবে? তোমার বান্ধবী হিমু, সে ফিসফিসিয়ে কথা বলতে জানে না। তার ফিসফিস করে বলা কথাগুলো আশপাশের লোকজন সবাই শুনে ফেলে। সেভাবে আমিও শুনেছি, আমার দুলাভাইও শুনেছে। মুখে হাত চেপে চোখ বড় করে হাসিবের দিকে তাকিয়ে রইল মাইশা। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, ছি। নিচু শব্দে হাসতে হাসতে হাসিব বলল, আমাকে ছি বলছো কেন? যে ওই কথাগুলো বলছিল তাকে ছি বলো। লজ্জায় মাথা নুয়ে আসছে মাইশার। কোথায় যে সশরীরে লুকানো যাবে পুরো ঘরে চোখ ঘুরিয়ে সে জায়গা খুঁজছে সে। বালিশে হেলান দিয়ে বসলো হাসিব। বলল, কত লজ্জা পাও বলো তো? খুব সাধারণ একটা ঘটনা। এত লজ্জা পাওয়ার কি আছে? হুম। কি হুম? বন্ধু বান্ধব বিয়ের দিন এমন ছোটখাটো টিপস দেয়।
ব্যাপার না, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আমার বন্ধুরা আমাকে যা গিফট করেছে তা শুনলে তো দাঁতে দাঁত লেগে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে থাকবা। শুনতে চাপ কি দিয়েছে? মুখ ফুটে কিছু বলছে না মাইশা। কৌতূহলী হয়ে তাকিয়ে আছে হাসিবের দিকে। মাইশার দিকে খানিকটা ঝুঁকে হাসিব ফিসফিসিয়ে বলল, কন্ডম। মুখে বালিশ চেপে হাসছে হাসিব। দুহাতে শক্ত করে মুখ চেপে ধরে রেখেছে মাইশা, চোখ জোরে যেন এক্ষুনি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মাইশার কপালে ধাক্কা দিয়ে হাসিব বলল, ভয় পেয়ে না তো। আমি এতটা অবুঝ না যে তোমাকে হুট করে গেছে টানবো। সময় হলে তুমি নিজে থেকেই আমার কাছে ধরা দিবে। বিয়ে হয়েছে তো কি হয়েছে? বিয়ে করলে সব অধিকার এক রাতেই আদায় করে নিতে হবে? আমি সেই যুক্তিতে বিশ্বাসী না। বিয়ের পর কি প্রেম করা বারণ? প্রেম করব আমরা, রিক্সায় ঘুরে বেড়াবে এখানে সেখানে, আইসক্রিম শেয়ার করব, তোমার কোকের বোতলে আমি ভাগ বসাবো, বাইকে চড়ে প্রতি সপ্তাহে চলে যাব কোনো নদীর পাড়ে বেড়াতে, 6 মাসে একবার চলে যাব কোনো পাহাড়ে অথবা সমুদ্র পাড়ে, একসঙ্গে বৃষ্টিতে ভিজবো, মধ্যরাতে চা খেতে বের হবো। রাত 3টায় তোমার বাসার সামনে চলে আসবো তোমাকে দেখতে। তুমি বারান্দায় এসেও কি দিবে আর আমি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে তোমার দিকে হা করে তাকিয়ে থাকবো। তারপর যখন তোমার ইচ্ছে হবে আমাকে শুধু একটা সিগন্যাল দিলেই চলবে। ওই রাতেই তোমাকে নিয়ে চলে যাব কক্সবাজার, সমুদ্র দেখা যায় এমন একটা রুম বুক করে সেখানে বাসর ঘর সাজাবো, সমুদ্র পাড়ে আমাদের বাসর হবে। মুখ বাঁকালো মাইশা, মিনমিন করে বলল, আপনি এত ভালো? দেখলে তো মনে হয় না, ওই 2 দিন দেখে দেখালেন। ওহ, সেসব মনে ধরে বসে আছো? দেখো একটু চুমু আর একটু জড়িয়ে ধরার বায়না করেছিলাম। জোর তো আর করিনি, খুব সামান্য আবদার কিন্তু। মাসে 1-2 বার এমন ছোটখাটো আবদার তো পূরণ করতে পারো তাই না? প্রেমিক হিসেবে আমি চমৎকার। আমার এক্স গার্লফ্রেন্ড এখনো আমাকে ভেবে দীর্ঘশ্বাস ফেলে। প্রেম করিয়ে দেখো 1 মাস, এরপর দিনরাত শুধু হাসি বাসি করো তুমি। তোমার খাওয়ার প্লেটে, বইয়ের পাতায়, ফ্যানের ব্লেডে, আয়নায়, দেয়ালে সবখানে শুধু আমি থাকবো। বারবার আমাকেই খুঁজে পাবে। আসর আজানের সময় গড়িয়ে এলো। পশ্চিমে হেলে পড়া সূর্যটার আলো ছড়িয়ে পড়েছে মুন্নি বেগমের 18 বছরের পুরনো স্টিলের আলমারিটাতে। ফুল স্পিডে ফ্যান ঘুরছে মাথার উপর। সাইড টেবিলে ঘুরছে টেবিল ফ্যানটাও। খাটে চিত হয়ে শুয়ে আছে হাফিজ সাহেব। এই গরমে পোলাও মাংস খেয়ে বড্ড হাঁসফাঁস লাগছে তার। ভুড়িওয়ালা পেটটাতে হাত বুলিয়ে দিয়ে স্ত্রীকে বলল, রান্না খুবই স্বাদ হয়েছে, বেশি খেয়ে ফেলছি, এখন তো অস্থির লাগতেছে। ও মুন্নি, পেটটা একটু হাত বুলিয়ে দাও তো। দাঁত মুখ খিচিয়ে ধমকে উঠল মুন্নি বেগম। হাত বুলিয়ে দাও মুন্নি। খাওয়ার টেবিলে বৈশাখা মনে গুটুর গুটুর খাইতেছিলে, আমি খালি তাকায় দেখছি। নতুন জামাই সামনে বসা তাই কিছু বলি নাই। কতদিন না করছি, বয়স হয়েছে, এইবার তো খাবারে লাগাম কেন? আমার কি দোষ? তুমি এত স্বাদ কইরে রান্না করো কেন? তরকারিতে লবণ বেশি দিয়ে রাখবা আর নয়তো বেশি কইরে জিরা গুঁড়া ঢাইলা দিবা, তাইলে এর আমি গুটুর গুটুর কইরে খাবো না। হু, এইগুলো করলে বাচ্চারা খাবে কেমনে? আচ্ছা, একদিন না হয় খাইছি। পেটটা একটু হাত বুলাইলে কি হয়? পারবো না আমি। ভোর থেকে জোহরের আজান পর্যন্ত টানা কাজ করছি, আমার দ্বারা এখন কারো পেটে হাত বুলাই দেওয়া সম্ভব না। আমি তোমার আবদার রাখছি। আগামী 3 মাস তো তুমি আমারে হুজুর হুজুর করার কথা, তা না কইরা আমার সঙ্গে মুখ কালো কইরা কথা বলতেছ। কোন আবদার? এই মাইশারে বিয়ে দিলাম, আমি তো আমার মেয়ে এখন বিয়ে দিতাম না, তোমার আবদার রাখতে হবে তাই বিয়ে দিছি। ইস, আমার আবদার রাখতে উনি মেয়ে বিয়ে দিছে। কল যে ছেলে পছন্দ হয়েছে তাই মেয়ে বিয়ে দিছ, নয়তো আমি মুন্নি তোমার ঘরের দরজায় মাথা ঠুকায় মরলে মেয়ে তুমি বিয়ে দিতে না। তর্ক করার মাঝে হঠাৎ প্রশান্তির প্রশস্ত হাসি হাসল মুন্নি বেগম। বিছানা ছেড়ে উঠে বসল সে। আহ্লাদি হয়ে হাফিজ সাহেবকে বলল, ছেলে ভালো হোক আর অন্য কারণেই হোক, মাইশারে বিয়ে তো দিছ। আমার আবদার তো পূরণ হয়েছে, এটাই অনেক। মাথা থেকে বিশাল চিন্তার পাহাড় শেষ হইল মাইশার আব্বু। মাইশারে স্কুলে ভর্তি করানোর পর থেকে কি দুশ্চিন্তা করতাম মেয়েরে আমি কই বিয়ে দিব। ছেলে কেমন না কেমন হবে, আমার সব চিন্তা শেষ। এইবার আমি বৈশা মনের আনন্দে মাইশার সুখ দেখব।
তোমারে আমি এই উপলক্ষে একটা স্পেশাল ধন্যবাদ দিব, খুব জলদি দিব। এখন গেঞ্জিটা উপরে তুলে দেখি। দাও, পেটটা দাও। হাত বুলায় দেই। মুখ টিপে হাসছে হাফিজ সাহেব। পেটের উপর থেকে গেঞ্জি সরিয়ে বলল, কি যে করো না মুন্নি, এই মেঘের রূপ নাও, আবার এই রোদের রূপ নাও। করছো কেন আমারে জোর কইরা উঠায় নিয়ে বিয়ে? করছো যেহেতু এখন সহ্য করতে হবে। হাসিবের কপাল খুবই ভালো, সেও এক প্রকার জোর কইরা মাইশারে বিয়ে করছে। আমার মেয়ে তো রাজি ছিল না, কিন্তু দেখো আমার মেয়ে কি সুন্দর ওর সঙ্গে গল্প করে। এই এখন দেখো সাজুগুজু করে হাসি মুখে বেড়াইতে গেছে, আর তুমি তোমার সঙ্গে কথা বলতে গেলেই তো ছাতু ছাতু কইরা উঠতা। হাসিবের বউ খুশি করার বুদ্ধি আছে যেটা তোমার নাই। জানি আমার মেয়েরে খুশি করার মতো বুদ্ধি আছে, এই জন্যই তো মেয়ে বিয়ে দিছি, নয়তো কি দিতাম? চমৎকার ছেলে, ঝকঝকে নীল আকাশ, বাতাসে বেশি সাদা মেঘেরা ছুটে বেড়াচ্ছে এখান থেকে সেখানে। আকাশে গোলবৃত্তাকার সীমানা ধরে উঠছে চিলগুলো। বিস্তৃত নদীর বুকে ভেসে বেড়াচ্ছে ছোট বড় নৌকাগুলো। নদী পাড়ের রাতগুলো বাতাসে হেলছে দুলছে। খ্যাট খ্যাট শব্দ তোলে ইঞ্জিন নৌকায় বসে আছে মাইশা। ভীষণ মুগ্ধতায় চোখ জুড়িয়ে আসছে তার। ইচ্ছে হচ্ছে এক্ষুনি নদীর বুকে ঝাঁপ দিতে। মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাসিব। নৌকার ঠিক মধ্যখানে আসনটিতে বসে আছে মেয়েটা। মুখের উপর উড়ে এসে জুড়ে বসা অবাধ্য চুলগুলোকে যত্ন নিয়ে কানের পাশে গুজে দিচ্ছে বারবার। কাজল মাখা ওই চোখগুলোয় যেন সীমাহীন মায়া উপচে পড়ছে। হাত ভরে নীল কাছে ছুরিয়ের কানের ওই রুবেলি চুম্বায় যেন কানের পাশে চুল গুজে দেওয়ার বাহানায় বারবার হাসিবকে দেখানোর চেষ্টা। পরোক্ষ ইঙ্গিতে যেন মেয়েটা জিজ্ঞেস করছে, আমাকে কেমন লাগছে বলুন তো? বিড় করে হাসিব বলতে থাকলো, কি বলবো বলো তো? তোমাকে নিয়ে কি বলবো আমি? কত সময় আমার আছে নাকি তোমার জন্য একটা কবিতা রচনা করে প্রশংসা করবার মতো? তোমাকে দেখতে দেখতেই তো সময় ফুরিয়ে যায়। ছোট্ট করে বলি শোন, সবাই বলে তুমি নাকি মানুষ, কিন্তু তোমাকে কখনো আমার মানুষ বলে মনে হয়নি। এই নৌকায় আসনটিতে বসে আছো, ঠোঁট গোল করে গুনগুন করছো, হঠাৎ মুখ বাঁকিয়ে মুচকি হাসছো, এখনো তোমার দেখে মনে হচ্ছে তুমি পড়ি। আকাশ থেকে একটা নীল পরি টুক করে এই পৃথিবীতে এসে নৌকায় আসনটিতে বসেছে। কিছু বলছেন? মাইশার প্রশ্নের ভোর কাটলো হাসিবের। মুচকি হেসে বলল, হ্যাঁ বলছি তো। শুনিনি, ইঞ্জিনের শব্দে আপনার কথার আওয়াজ কিছু শোনা যায়নি। বলছি, ভালো লাগছে তোমার? অনেক। খুব স্ট্রেসে ছিলাম এই কয়দিন। কি যে শান্তি পাচ্ছি আমি, আপনাকে বলে বুঝাতে পারবো না। থ্যাঙ্কস। কি নিয়ে এত স্ট্রেস? বিয়ে? হুম। জোর করে ধরে বিয়ে করে ফেললাম তাই না? আমি প্রথম দিন কি ভয় পেয়েছিলাম জানেন? কেউ কখনো ওভাবে আমাকে হুমকি দেয়নি তোমাকে বাসা থেকে ধরে নিয়ে বিয়ে করে ফেলবো। হাতটা দাও তো, ছুরিগুলো দেখি। ছুরি দেখার বাহানায় মাইশার হাত মুঠোবন্দি করে নিল হাসিব। মাইশার আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেখছে সে। মাথা নিচু করে মাইশাকে বলল, আমি জানতাম তুমি এখনই বিয়ে করতে রাজি না। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি করতাম না, কিন্তু তুমি আমার জন্য কোনো পথ খোলে রাখনি। তোমাকে নিজের একান্ত আপন করে না পাওয়া পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। ঘুম তো শেষ হয়েছে, কিছুদিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ হওয়ার উপক্রম হলো। তোমাকে ভালোবাসার কথা জানাতেও পারছিলাম না। অবশ্য পারছিলাম না বললে ভুল হবে, ইচ্ছে করে জানাইনি। জানিয়ে লাভ হতো কি? তুমি তো আমার ওই ভালোবাসা ছেড়ে কাগজের মতো ফুমিয়ে উড়িয়ে দিতে। এমন কত শত ভালোবাসার প্রস্তাব তুমি উড়িয়ে দিলে এই পর্যন্ত। কারো ভালোবাসার মূল্য আছে নাকি তোমার কাছে? নিজেকে তিল তিল করে শেষ হতে দেখতে পাচ্ছিলাম। আমি যদি শেষ হয়ে যাই তাহলে তোমাকে পাবো কি করে? নিপার গায়ে হলুদের দিন আমার কাছ থেকে হাত দূরত্বে দাঁড়িয়েছিলে। ওই প্রথম এত কাছ থেকে তোমাকে দেখা, তোমার সঙ্গে কথা বলা। এবার মনে হলো নিঃশ্বাস আটকে আসে। আমি অ্যাজমা পেশেন্ট না, তবুও আমার শ্বাসকষ্ট শুরু হলো। গলা পর্যন্ত এসে নিঃশ্বাস আটকে যাচ্ছে আমার। অসুখটা ছিলে তুমি। চিরতরে তোমাকে আমার সঙ্গে আষ্টে পৃষ্ঠে না বাঁধা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। সেই তুমি বিয়ের আসরে বসে কবুল বললে, আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম। এতগুলো দিনের এত অশান্তি, এত অস্থিরতা সব মুহূর্তেই উধাও।
হাসিবের দিকে নিষ্পলক তাকিয়ে আছে মাইশা। চোখে মুখে অনুভূতির রঙিন আলোর ছটা লেপ্টে আছে। মুচকি হেসে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলেন। কি করে বলেন এত সুন্দর সুন্দর কথা? হ্যাঁ, এই কথাগুলো আমি বাসা থেকে মুখস্থ করে এসেছি। আমার এক বন্ধু শিখিয়ে দিয়েছে তোমাকে এসব বলার জন্য। মুহূর্তেই মাইশার হাসিমাখা মুখটা কুচকে এলো। মাইশার আঙুল টেনে বলল, এসব কথা কি করে মাথায় আসে তা তুমি জানবে কিভাবে? মানুষকে প্রেমে ডুবিয়ে মারতে শিখেছ, নিজে তো ডুবে মরনি এখনো। ডুব দাও, তারপর তুমিও রাতারাতি কঠিন ধাতু থেকে সব জেলি হয়ে যাবে। প্রেম প্রেম কথা বের হবে মুখ থেকে। শাওয়ারের নিচে আসন কেটে বসে আছে মাইশা। বুকের মেঝে ধুক ফুক চলছে। তীব্র ঘরে আচ্ছন্ন হয়ে আছে সে। হাসিব নামক ওর। তার স্পর্শ চাহনি এর কথা বলে সবকিছুতেই মোহ। এই প্রথম কোন পুরুষের সান্নিধ্যে এতটা সময় গড়ালো। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর মধ্যে এই মুহূর্তগুলো সবচেয়ে উঁচু জায়গাটা দখল করে নিয়েছে। তার সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড সুন্দর ছিল, অদ্ভুত রকমের সুন্দর। ফিরে আসার সময় মানুষটার পিঠে লেপ্টে ছিল পুরোটা পথ। এখনো নাকের ডগা থেকে মানুষটার গায়ের ঘ্রাণ সরেনি। তার কথা ভাবতেই এমনে মুখ টিপে হাসছে মাইশা। ভালো লাগতে শুরু করেছে তাকে। এক নজরে অনেকটা সময় ধরে সে তাকিয়ে থাকতে জানে। চোখের পুরোটা জুড়ে অসীম মুগ্ধতারা ছুটোছুটি করতে থাকে। সেই মুগ্ধতা, সেই নিষ্পলক তাকিয়ে থাকা উপেক্ষা করার ক্ষমতা কোনো মানুষের আছে নাকি? যতটা দূর থেকে মনে হয়েছিল মোটেও মানুষটা তেমন না, একটুখানি পাগলাটে বটে। লোকমুখে শোনা যায় পাগলাটে ধাঁচের মানুষগুলো নাকি প্রেমিক হিসেবে চমৎকার হয়, হোক না তাহলে পাগলাটে, মন্দ কি? মাইশার আলমারিতে হ্যাঙ্গারে ঝুলানো সারিবদ্ধ শাড়িগুলো থেকে হাসিব কলাপাতা রঙের শাড়িটা বের করে নিয়ে অপেক্ষা বসে আছে 1 ঘন্টা হলো। বিরক্তিতে চেহারা কুঁচকে আছে তার। বিছানা ছেড়ে দরজা ধাক্কা দিয়ে বলল, তুমি বেরিয়ে আসবে নাকি আমি ভেতরে আসবো? 1 ঘন্টা হয়ে আসছে, আর কতক্ষণ একা বসে থাকবো বলো? তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মাইশা। ভেতর থেকে বলল, 5 মিনিট। খানিক সময় বাদে বাথরুম থেকে মাইশা বেরিয়ে এলো। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল হাসিব। দরজা খোলার আওয়াজ পেয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে দেখতে পেল ভেজা চুলে তয়লা পেঁচিয়ে মাইশা দাঁড়িয়ে আছে। কাজল চোখের নিচে হালকা লেপ্টে আছে। হাত বাড়িয়ে পড়া টেবিলের উপরে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিল হাসিব। এগিয়ে এসে মাইশার কাছে দাঁড়ালো সে। সযত্নে চোখের সীমানা ছেড়ে এসে লেপ্টে যাওয়া কালো দাগটুকু মুছে দিচ্ছে। নিচু স্বরে হাসিব বলল, শাড়ি বের করে রেখেছি, তুমি এখন শাড়িটা পরে আমার সঙ্গে ছাদে যাবে। শীতল পেটি হাতে কলাপাতা রঙের শাড়িটা গায়ে জড়িয়ে হাসিবের পিছু পিছু ছাদে উঠে এলো মাইশা। ছাদের কোনায় বড় ড্রামে বোনা হাসনায়নের রাস্তায় সাদা ফুলে ভরে উঠেছে। তীব্র মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা ছাদের এপাশ ওপাশ। পার্টি বিছিয়ে রেলিংয়ের গায়ে হেলান দিয়ে বসে পড়ল দুজনে। অন্ধকার আকাশ জুড়ে আজ নক্ষত্রের মেলা। মাথা উঁচিয়ে সেই দৃশ্যই দেখছে হাসিব। দূরের এক বহুতল অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে মাইশা। ওই ফ্ল্যাটের ছেলেটা মেয়েটার কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটা 2 হাতে জড়িয়ে রেখেছে তার ঘাড়। ঘরের ভেতর জ্বলতে থাকা এনার্জি বাল্বের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকে। ভীষণ মনোযোগে মাইশা দেখছে তাদের। মিটমিটিয়ে হাসছে সে। মাইশার হাতে হালকা ধাক্কা দিয়ে হাসিব জিজ্ঞেস করল, ওই দিকে কি দেখো? ওই ফ্ল্যাটের ওদের দেখি। কোন ফ্ল্যাট? ওই তো সামনে, দেখতে পাচ্ছেন না? হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে জড়িয়ে রেখেছে। হ্যাঁ, আরেকজনের রোমান্স দেখে মনে মনে সুখের বেলায় ভেসে বেড়ানো হচ্ছে, তাই না? দেখতে ভালো লাগছে তো। কাউকে ভালোবাসতে দেখলে ভালোই লাগে। আমি তোমাকে ওভাবে জড়িয়ে ধরি, আরো বেশি ভালো লাগবে। কড়াসরে না বলেই খানিকটা ঘুরে সরে এলো মাইশা। তার কান মলে দিয়ে হাসি বলল, আরেকজনকে এসব করতে দেখলে সুখ পাওয়ার আমি করতে গেলেই না। কণ্ঠে সমস্ত আল্লাহ ঢেলে দিয়ে মাইশা হাসিবের দিকে সামান্য ঝুঁকে বলল, আমাকে আরেকটু ভালোবাসুন, আরো মিষ্টি মিষ্টি কথা শোনান, তবে না আমি আপনার আরো কাছে আসবো। একটু কাঠখড় না পুড়িয়ে আমাকে পেয়ে গেলে তো আর আমি দাম পাচ্ছি না, সস্তা ভাববেন না আমাকে। নিচু স্বরে হাসলো হাসিব। মাইশার ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার কে তা তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। যদি কখনো আমার ভালোবাসায় ডুবে নিজের অস্তিত্ব খুঁজে নিতে পারো তবেই জানতে পারবে তুমি আমার কে। আগে বন্ধুদের মুখে শুনতাম প্রেমিকার জন্য নাকি তাদের জীবন দেয় দশা। বিশ্বাস করতাম না আমি।
হাসতাম, হেসে ওদের সব কথা উড়িয়ে দিতাম। বলতাম, যত সব ড্রামাটিক কথাবার্তা। তখন ওরা কি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো। তারপর মুখ শুকনো করে বলতো, আর এভাবে বলছিস তো একদিন নিজে এভাবে ডুবে মরবি। তখনও বুঝিনি ওরা আমাকে শান্তস্বরে অভিশাপ দিচ্ছে। বিন্দাস ঘুরতাম ফিরতাম। সকালে মায়ের হাতে বানানো নাস্তা খেয়ে রেডি হয়ে অফিস চলে যেতাম। অফিসে আমি সবার কাছে খোশ মেজাজের মানুষ হিসেবে পরিচিত। অফিসে যত কাজের ঝড় ঝাপটা আসুক, সবাই কাজের চিন্তায় আত্মরা হয়ে গেলেও আমি হই না। ফুরফুরে মেজাজে হাসতে হাসতে কাজ ছেড়ে ফেলি। অফিস সেরে সোজা চলে যেতাম বন্ধুদের আড্ডায়। সেখান থেকে 9টায় বাসায় ফিরতাম। এরপর মায়ের সঙ্গে গল্প করে ডিনার সেরে লম্বা ঘুম দিতাম। কখনো আড্ডা বাদ দিয়ে মুভি দেখতাম। একাই বাইক নিয়ে বেরিয়ে পড়তাম দূরে কোথাও। চমৎকার একটা জীবন ছিল আমার, কোনো অপূর্ণতা ছিল না। নিজেকে খুব পরিপূর্ণ মনে হতো। তারপর একদিন তোমাকে দেখলাম। তোমার বান্ধবী নিপা সেদিন তোমাকে সঙ্গে নিয়ে এসেছিল অঙ্কুরের সঙ্গে দেখা করতে। আমিও ছিলাম অঙ্কুরের সঙ্গে। এই শাড়িটাই পরে এসেছিলে। কি একটা প্রোগ্রাম ছিল ভার্সিটিতে তোমার। খোপায় ফুল জড়িয়ে এই শাড়িটা পরে এই সোজা প্রোগ্রাম থেকে চলে এলে দেখা করতে। রিক্সা এসে আমাদের সামনে থামলো। সেবারই প্রথম তোমাকে আমি দেখলাম। বুকে এসে সজোরে কিছু একটা ধাক্কা দিল। হা হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে, আর তুমি তখন ব্যস্ত ভাড়া মেটাতে। রিক্সা থেকে নেমে শাড়ির কুচি ঠিক করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছিলে তুমি। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, পালিয়েছিলাম ওই জায়গা ছেড়ে। কেন পালালেন কেন? সাহস হয়নি আমার তোমার মুখোমুখি দাঁড়ানোর। প্রেম প্রেম পাচ্ছিল আমার। আমি আমার সর্বনাশ দেখতে পাচ্ছিলাম তোমার মাঝে। সর্বনাশ থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছি, পারিনি। সেদিন আমার সর্বনাশ ঘটে গেল। পরিপূর্ণ এই জীবনে তোমার তীব্র অভাব অনুভব হওয়া শুরু হলো। হাসি খুশি আর ফুরফুরে মেজাজের তকমা পাওয়া এই হাসিবের দিনরাত মন খারাপের অসুখ পেল। যেদিকে তাকাই সবখানে যেন শুধু মরুভূমি। কোথাও একটু প্রশান্তি নেই। তোমার বাসার বারান্দায় এসে কত রাত বিষণ্ণ মনে বসে থেকেছি। কখনো তুমি আসতে, কিছুটা সময় দাঁড়িয়ে থেকে চলে যেতে, তখন চিৎকার করে নিজ থেকে জানাতে ইচ্ছে হতো, যেও না প্লিজ। এই তো আমি এখানে দাঁড়িয়ে তোমাকে দেখছি। তোমার জন্যই এটাতে এখানে ছুটে আসা। তুমি চলে গেলে আমি দেখবো কাকে? আপনি রাত বিরাতে এখানে দাঁড়িয়ে থাকতেন। কখনো তো পুরো রাত পেরিয়ে বড় হয়েছে দাঁড়িয়ে থেকে। তোমার ভার্সিটির সামনেও দাঁড়িয়ে থাকতাম। প্রায় দিনই একটা বাচ্চা তোমাকে ভার্সিটি ফেরার পথে ফুল দিত, সেগুলো আমিই পাঠাতাম। আপনি এত কিছু আমার জন্য, অথচ আমি জানি না। সামনে এসে বলেনি কেন? তুমি আমাকে ফিরিয়ে দিতে আমি জানতাম। সেই ফিরিয়ে দেয়া আমি মেনে নিতে পারতাম না, ভেঙে টুকরে যেতাম। তাই বলিনি। ভালোবাসি তোমাকে। কতটুকু বাসি সেই সীমাটুকু আমি নিজেও জানি না, শুধু জানি ভালোবাসি। আমাকে একটু ভালোবাসো মাইশা। দুহাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিবে প্লিজ। উঠে দাঁড়ালো মাইশা। শাড়ির কুচি সামনে দৌড়ে পালাবার জন্য পা বাড়াতেই আর টেনে ধরলো হাসিব। বলল, চলে যাচ্ছ কেন? আমার প্রেম প্রেম পাচ্ছে। নিজের সর্বনাশ দেখতে পাচ্ছি। এখন কি নিজের সর্বনাশ দেখার জন্য অপেক্ষা করব? আঁচল ছেড়ে দিল হাসিব। ছুটে পালালো মাইশা। হাসিবের ঠোঁটজোড়া প্রশস্ত হাসি দখল করে নিয়েছে। মাথার চুলগুলো এলোমেলো করে রেলিং এসে দাঁড়ালো সে। হঠাৎ পিছন থেকে এসে কেউ জড়িয়ে ধরেছে তাকে। তার পিঠে নাক মুখ খসে যাচ্ছে। বুকের মধ্যখানে দুহাত বেঁধে রেখেছে। হাত জোড়া আঁকড়ে ধরল হাসিব। বলল, ফিরে এলে যে? বলতে এসেছি আপনি মানুষটা মোটেও সুবিধা না। মিষ্টি মিষ্টি কথা বলে মানুষজনের সর্বনাশ ঘটান। ঝট করেই হাসিবের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল মাইশা। পেছনে এগিয়ে যেতে যেতে বলল, খুব তো আমাকে দোষ দিয়ে বেড়ান, আমি আপনার ঘুম কেড়েছি। জলদি নেমে আসুন, ঘুম পাড়িয়ে দিব। মাথা নাড়িয়ে হাসছে হাসিব। এক সমুদ্র ভালোবাসা হাতছানি দিয়ে দেখছে তাকে। সেই সমুদ্রে বিলীন হতে অপসরের পিছু পিছু এগিয়ে যাচ্ছে সে। সমাপ্ত।